দৈহিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনো শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। মা, মা তুমি কোথায় মা? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার গায়ে চাচু আগুনে ছ্যাঁকা দিয়েছে। চাচু অনেক খারাপ, আমাকে নিয়ে যাও এখান থেকে মা। মা! তীব্র চিৎকার দিয়ে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে সাব্বির। এসির রুমেও ওর পুরো শরীর ঘেমে গিয়েছে। ড্রয়িং রুম থেকে ছেলের চিৎকার শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসেন রাহেলা বেগম। মাকে দেখে সাব্বির দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, ফুপিয়ে কেঁদে ওঠে আর বলতে থাকে, মা, আমায় তুমি ছেড়ে যাবে না তো? আমি তোমার ছাড়া থাকতে পারবো না। রাহেলা বেগম ছেলের কপালে আলতো করে চুমু দিয়ে বলেন, না বাবা, তোকে ছেড়ে আমি কোথায় যাব? ঘুমের মাঝে হয়তো খারাপ স্বপ্ন দেখেছিস। দাঁড়া, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। সাব্বির শান্ত হয়, চুপচাপ বিছানায় গিয়ে বসে। একটু পর মেহরিন রুমে এসেই সাব্বিরের বুকের ওপর শুয়ে পড়ে। রোমান্টিক কণ্ঠে বলে, কি গো সোনা, এভাবে হঠাৎ করে চিৎকার করলে কেন? একটু কিচেনে গিয়েছি বলে এমন করবে? সাব্বির মেহরিনকে বুকের মাঝে আগলে নিয়ে বলে, না গো সোনা, ঘুমের মাঝে খারাপ স্বপ্ন দেখেছিলাম। গোসল করছো সকালে? হ্যাঁ। কথাটা বলে মেহরিন লজ্জায় সাব্বিরের বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলে। সাব্বির মিটমিটিয়ে হেসে বলে, তোমায় কতবার বললাম বিয়েটা মিশন শেষ করে এসে করব, তুমি শুনলেই না। মেহরিন গুন্ডি লুকে সাব্বিরের দিকে তাকিয়ে বলে, ও লে লে লে, কচি খোকা বাবু, গত রাতে বিয়ে করতে না চাইলেও বাসর রাতে বিড়াল মারতে তো ভোলনি। সারা রাত আমায় জ্বালিয়েছ। বলেছিলাম না বাসরাতে আমার ভালোবাসার প্রমাণ দিব। এখন ওঠো বউ, গোসলে যায়। তোমার আব্বা জেনারেল সাহেব আবার চিৎকার করবেনি। মেহরিন সাব্বিরকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, জান, আর একটু আদর পেতে ইচ্ছে করছে। প্লিজ আর একটু আদর করো না। সাব্বির বারণ করে না। মেহরিনকে শক্ত করে জড়িয়ে ধরে হারিয়ে যায় সুখের রাজ্যতে। টানা 2 ঘন্টা সাব্বির আর মেহরিন সুখের মুহূর্ত কাটিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই রাহেলা বেগম বলে ওঠেন, এত সময় লাগলো তোদের আসতে? আমরা তো ভেবেছিলাম তোরা আসবেই না। আর বলো না আম্মু, তোমার ছেলে বড্ড শয়তান। বলে কিনা আজই মেশনে চলে যাবে। বলো দেখি, গত রাতে আমাদের বিয়ে হলো, আজই কি স্বামীকে ছাড়বো আমি? বাবা, কি শুনছে এসব? সরি মা, তোমাদের তো আমি মেহরিনদের বাসাতেই বললাম জরুরিভাবে আমার নওগাঁ মিশনে যেতে হবে। তোমরাই তো ধরে বেঁধে বিয়ে করলে। মেহরিন খপ করে সাব্বিরের টি শার্টের কলার চেপে ধরে বলে, কুত্তা, তুই কবে আসবি না আসবি তা ঠিক নেই, তাই বিয়ে করে নিয়েছিস। আর একবার ওই কথা তুললে তোকে খতম করে দিব বলে দিলাম। সাব্বির ভয়ে ভয়ে বলে। মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওকে ওকে সোনা, বউ আর বলবো না। আম্মা জান, আপনি খাবার দিন দয়া করে, আমায় বের হতে হবে। রাহেলা বেগম ছেলে আর বৌমাকে খাবার সার্ভ করে দিয়ে বলেন, তোরা খেয়ে নে, আমি বাগানে তোর বাবার জন্য চা নিয়ে গেলাম। কথাটা বলে রাহেলা বেগম চলে যান। সাব্বির মুচকি হাসে, কেননা সে ভালোভাবেই বুঝেছে ওর মা ওদের দুজনকে একা রাখতে চলে গিয়েছে। সাব্বির টুপ করে মেহরিনের কপালে চুমু দিয়ে বলে, জান একটু তোরে খাও না। মেহরিনও পরম মমতায় সাব্বিরের ঠোঁটে কিস করে নিজ হাতে খাইয়ে দিতে থাকে। সাব্বির খেতে খেতে মেহরিনের চোখের কোণে জড়ো হওয়া পানিগুলো মুছে দিয়ে বলে, পাগলি খেতো না, 5 থেকে 10 দিনেরই তো ব্যাপার, আমি জলদি ফিরে আসবো। লোকেরই একটু হাসো। মেহরিন হুট করে সাব্বিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সাব্বির কাঁদতে বারণ করে না, কাঁদতে দেয়, এতে হালকা অনুভব করবে মেয়েটা। এদিকে রাহেলা বেগম স্বামীর কাঁধে মাথা দিয়ে চুপচাপ চেয়ে আছে সদ্য ফোটা গোলাপ ফুলগুলোর দিকে। রশিদ সাহেবও স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কি গো সাব্বিরের আম্মু, আজ হঠাৎ এত রোমান্টিক মুডে আছো যে? ওসব কিছু না রাশিদ, আমি ভাবছি আমাদের ছেলেটা কত বড় হয়ে গেল। এই তো সেদিন আমায় জড়িয়ে ধরে মামা বলে ডাকলো, আজ সেই ছেলেটাই বিবাহ দিলাম। আজ বাদে কাল নাতি নাতনি হবে, ভাবতেই কেমন সুখ অনুভব হচ্ছে। সময় দ্রুত চলে যায় রাহেলা, কতগুলো বছর সন্তানহীন ছিলাম,
তারপর একটা রাতেই আমাদের ঘরে সন্তান এলো। আজ বৌমাও চলে এসেছে। আল্লাহর রহমতে হয়তো নাতি নাতনিও আসবে। তবে জানো কি, আমি সেই রাতের কথা ভুলবো না কোনোদিন। হ্যাঁ, অতীত ভুলে যেতে নেই রাশিদ। আমাকে একটু জড়িয়ে ধরে রাখো না প্লিজ। রশিদ সাহেব তার স্ত্রীকে পরম মমতায় নিজের বুকের মাঝে আগলে নিয়ে ভাবতে থাকেন সেই রাতের কথা। অতীত। মা, মা, তুমি কোথায় মা? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার গায়ে চাচু আগুনে ছেঁকা দিয়েছে। চাচু অনেক খারাপ, আমাকে নিয়ে যাও এখান থেকে মা। গভীর রাতে অস্পষ্ট স্বরে একটা বাচ্চার কণ্ঠ শুনে থমকে দাঁড়ান প্রফেসর রশিদ সাহেব। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 11টা বেজে গেছে। চারপাশে তাকালেন। দৌলতিয়া ঘাট এলাকায় তখন গভীর রাত। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে একটা ঝোপের আড়ালে কাউকে শুয়ে থাকতে দেখে চমকে উঠলেন তিনি। ভয় পেলেন এটা ট্র্যাপ হতে পারে, তাই দ্রুত পা চালাতে গিয়ে থেমে গেলেন, কারণ কানে ভেসে এলো বাচ্চাটির অসহায় কণ্ঠ। মা, তুমি কোথায় গেলে মা? আমার ভীষণ শীত করছে, আমার ক্ষুধা পেয়েছে, চাচু আমায় মারছে, আমার মায়ের কাছে নিয়ে চলো। বাচ্চার কথাগুলো শুনে পাথর হয়ে গেলেন রশিদ সাহেব। সমস্ত ভয় মন থেকে মুছে ফেলে টর্চ লাইট হাতে ছুটে গেলেন ঝোপের পাশে, আর দেখলেন 5 বছরের একটা ছেলে পড়ে আছে পতিতালয়ের ড্রেনের পানিতে। চারিদিকে ছড়িয়ে আছে নোংরা প্যাকেট। হড়হড় করে বমি করতে গিয়েও চেপে রেখে ছেলেটাকে কোলে তুলতেই ছোট ছোট হাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে সেন্সলেস হয়ে গেল। বহু বছরের সন্তানহীন রশিদ সাহেব ছেলেটাকে কোলে নিয়ে চমকে উঠলেন। বুকের মাঝে চিনচিন করে উঠল। মনে মনে ভাবলেন, হায় আল্লাহ, এত বছরের সংসার জীবনে তুমি আমাদের সন্তানহীন রেখেছো, আর তাদের সন্তান দান করেছো যারা সেই ফুলের মতো শিশুকে পতিতালয়ের ড্রেনে ফেলে যায়। তিনি আর দেরি করলেন না, দ্রুত গতিতে ছুটতে লাগলেন। হাসপাতালে পৌঁছাতেই রশিদ সাহেবের বন্ধু ছুটে এলেন। সব খুলে বলতেই তিনি বাচ্চাটিকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেলেন। রশিদ সাহেবও থম মেরে বসে পড়লেন ওটির সামনে। কেমন যেন পাগল পাগল লাগছিল নিজেকে। এমন সময় পকেটের ফোনটা কেঁপে উঠল। কোনো মতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো রাহিলা বেগমের অস্থির চিন্তিত কণ্ঠ। কোথায় তুমি রাশিদ? এত রাত হয়ে গেল, বাসায় ফিরবে না? রাহেলা, আমাদের আর নিঃসন্তান থাকতে হবে না, আমরা আমাদের সন্তান পেয়ে গিয়েছি। ধুর, মজা করো আমার সঙ্গে। আমাদের আল্লাহ সন্তান হয়তো দান করবেন না, ওসব ভেবে কষ্ট পেও না তো। রশিদ সাহেব সব ঘটনা খুলে বলতেই রাহেলা বেগম এক প্রকার চিৎকার করে বললেন, সত্যি বলছো রাশিদ? ছেলেটাকে তুমি কুড়িয়ে পেয়েছো? ও কি আমাদের সন্তান হবে? অবশ্যই হবে রাহেলা। ছেলেটার চেহারা এত পবিত্রতা, তুমি না দেখলে বুঝবে না এ আমাদের সন্তান হবে। যে কোনো মূল্যে ওদের আমাদের হতেই হবে। আমি এক্ষুনি আসছি হাসপাতালে রাশিদ, আমি নিজ চোখে দেখব। রশিদ সাহেব বারণ করলেন না, কারণ জানতেন স্ত্রী শুনবেন না। 20 মিনিট পরেই স্ত্রীকে পাগলের মতো ছুটে আসতে দেখে রশিদ সাহেব উঠে গিয়ে থামালেন। শান্ত কণ্ঠে বললেন, শান্ত হও রাহেলা, এখনো ডাক্তার বের হয়নি। ছেলেটার পরিবার থাকতেও পারে। ছেলেটার থেকে সব শুনে তখন না হয় আমরা নেব। রাহেলা বেগম এগিয়ে গিয়ে দরজার মাঝখানে কাছের জানালা দিয়ে ভেতরে তাকালেন। ছোট্ট একটা মাছুম বাচ্চার শরীর ড্রেসিং করতেছে ডাক্তার। বুকটা কেঁপে উঠল তার। বহু বছরের সন্তানহীন মায়েরাই এ ব্যথা বুঝবে। রশিদ সাহেব স্ত্রীকে নিয়ে পাশে বসালেন। শান্ত কণ্ঠে বললেন, শোনো রাহেলা, শান্ত হও, ডাক্তার বের হোক। ছেলেটা সুস্থ হলে না হয় কথা বলবো। রাহেলা বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। ঘণ্টা খানেক পর ডাক্তার বের হলেন। রশিদ সাহেব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ছেলেটা কেমন আছে ডাক্তার? ভালো আছে বন্ধু, তবে ছেলেটার সুস্থ হতে সময় লাগবে। খুব বাজেভাবে শরীরে চামড়া পুড়ে গেছে, তার উপর নোংরা পানিতে পড়েছিল, ইনফেকশন হতে পারে। আমরা ক্লিন করে ড্রেসিং করে দিয়েছি। আশা করি 10 দিনের মধ্যে
টেকওভার করবে। ধন্যবাদ। বাচ্চার মা বাবা কেউ কি আছে? না, আমি তা জানি না, তবে ওর খরচ আমি বহন করব। পুলিশে একটা ডায়েরি করিস বন্ধু। ছেলেটার চেহারা ভীষণ মায়াবী। তোরার ভাবির মন বুঝতে পেরেছি। কোনো গার্ডিয়ান না পেলে হাসপাতাল থেকে তোদের দত্তক দেওয়ার ব্যবস্থা করে দিব। রশিদ সাহেব কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন। ডাক্তার চলে গেলেন। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। রশিদ সাহেব ও তার স্ত্রী দিনরাত পালা করে ছেলেটাকে সুস্থ করে তোলেন। রাহিলা বেগম ইতিমধ্যে ছেলেটার মা হয়ে গেছেন। রশিদ সাহেব থানার পর থানা ঘুরেও ছেলেটার কোনো মিসিং ডায়েরি পেলেন না। খুশি মনে হাসপাতাল ফিরে কেবিনের দরজায় সামনে আসতেই শুনলেন স্ত্রীর কণ্ঠ। বাবা, তুই কি আমার ছেলে হবি? আমাকে মা বলে ডাকবি? সাব্বির আপেলের টুকরো খেতে খেতে বলল, হ্যাঁ বলবো, তুমিই তো আমার মা। রাহিলা বেগম চলো চলো চোখে সাব্বিরকে জড়িয়ে ধরে বলেন, আমাদের সাথে যাবি বাবা? হ্যাঁ যাবো মা। রশিদ সাহেব ভেতরে প্রবেশ করতে সাব্বির বেড থেকে উঠে দৌড়ে এসে বাবা বাবা বলতে বলতে রশিদ সাহেবের কোলে ঝাঁপিয়ে পড়ে। রশিদ সাহেব পরম মমতায় সাব্বিরকে বুকের মাঝে আগলিয়ে নিয়ে বলেন, হ্যাঁ বাবা। রাহেলা, চলো আমরা চলে যাব এই শহর ছেড়ে। কিন্তু ওর আসল বাবা মায়ের কি হবে? 1 মাস পুরো শহর আমি চুষে বেরিয়েছি, কোনো মিসিং ডায়েরি পাইনি। আমার মন বলছে সাব্বির ওই পতিতালয়েই কারো সন্তান, যাকে ফেলে রেখে চলে গেছে। চুপ করো, আজ থেকে ও আমাদের সন্তান। বাবা, আমার কোলে আয়। তুমি যাও, ডাক্তারের কাছ থেকে দত্তকের কাগজ তৈরি করে নিয়ে এসো। আজই এ শহর থেকে চলে যাব আমরা। সেই দিনই রশিদ সাহেব স্ত্রী আর সাব্বিরকে নিয়ে ঢাকায় চলে আসেন। শুরু করেন নতুন করে সংসার। যে সংসারে ছিল নতুন অতিথি, বছর 5-এর পুত্র সন্তান সাব্বির। বর্তমান রাশিদ সাহেবের গভীর ভাবনার মাঝে সাব্বির দূর থেকে ওর বাবাকে ডাক দেয়। বাবা আমি বের হচ্ছি। রাশিদ সাহেবের ভাবনায় ছেদ পড়ে। চোখ মেলে ছেলের দিকে তাকিয়ে বলেন, ঠিক আছে, সাবধানে থেকো। মা আর তোমার বৌমার খেয়াল রেখো। আমি না ফেরা পর্যন্ত কোথাও বেশি যেও না। কিছু পুলিশ আর আর্মি গার্ড থাকবে আজ রাত থেকে, ভয় পেও না। তুই কি আমায় বাচ্চা ভাবছিস বাবা? যেভাবে উপদেশ দিচ্ছিস মনে হচ্ছে তুই আমার বাবা। হ্যাঁ যা ভাবো তাই। মা তো ঘুমিয়ে গিয়েছে, ঘুম ভাঙালে বলো, আমি চলে গিয়েছি। ঠিক আছে, এসো। সাব্বির আবারও বাড়ির মাঝে প্রবেশ করে। রাশিদ সাহেব তার স্ত্রীর দিকে তাকাতেই চমকে ওঠে। 2 হাত পা দিয়ে সাপের মতো পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে রাহিলা বেগম। রাশিদ সাহেব পরম মমতায় স্ত্রীর কপালে চুমু দিয়ে আরও ভালোভাবে নিজের বুকের মাঝে আগলে নিয়ে চোখটা বন্ধ করেন। এবার আর অতীত নয়, স্বপ্ন বুনতে থাকেন আগামীর। সাব্বির থমথমে মুখে দাঁড়িয়ে আছে মেহেরিনের সামনে। বেচারি এইটুকু সময়ই কত ভালোবেসে ফেলেছে ওকে, ভাবতেই অবাক হয়। কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, এখনও থামেনি। হেসকি তুলে কান্না থামাতে চেষ্টা করছে। সাব্বির এগিয়ে গিয়ে মেহেরিনকে বুকের মাঝে আগলে নিয়ে বলে, মেহেরিন প্লিজ জান, কেঁদো না। আমি তো আর বেশি দিনের জন্য যাচ্ছি না, সামান্য কয়েকটা দিনের ব্যাপার। আমি ঠিক চলে আসবো। তুমি আমাকে হাসি মুখে বিদায় দিবে না? চুপ, বেশি কথা বলো। তুমি বোঝো না আমি তোমায় 1 মুহূর্ত না দেখে থাকতে পারবো না। আমার ভীষণ কান্না পাচ্ছে। তাহলে আমি স্ট্যাচু হয়ে চাকরি বাকরি ছেড়ে তোমার সামনে সারাদিন বসে থাকি, তাহলে হবে? মেহেরিন সাব্বিরের বুক থেকে বের হয়ে গিয়ে খানিকটা রাগী কণ্ঠে বলে, না, একটুও হবে না। আমার কিউট কিউট বাবু হবে। তাদের ডাইপার কে কিনবে তবে শুনি? ওকে, ওসব কিনতে চাকরি করতে হবে, কিন্তু বউ তো ছাড়ছে না, যাবোটা কি করে? মেহেরিন এগিয়ে এসে সাব্বিরের কপালে চুমু দিয়ে বলে, ঠিক আছে, যাবো যাও, তবে 11 দিনের মাথায় বাসায় না আসলে আমি কিন্তু নওগাঁ চলে যাব। সাব্বির পাল্টা চুমু দিয়ে বলে, ধন্যবাদ মিসেস সাব্বির, এখন প্লিজ বাবা মাকে দেখে রেখো। ওকে জানু, আসছি। এসো। সাব্বির দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে গাড়িতে বসেই স্টার্ট দেয়। সে চাই দ্রুত বাসা থেকে বের হয়ে যেতে। অপরদিকে মেহেরিন বেলকুনিতে দাঁড়িয়ে চলো চলো চোখে তাকিয়ে থাকে সাব্বিরের গাড়ি চলে যাওয়ার দিকে। কচু ক্ষেত
ক্যান্টনমেন্ট আসতে 20 মিনিট সময় লেগে যায়। সাব্বির গাড়ি পার্কিং করে এক দৌড়ে নিজের অফিসের রুমে প্রবেশ করতেই দেখতে পাই নেহা বসে আছে চেয়ারে। সাব্বির নিজের চেয়ারে বসে বলে, আরে নেহা, তুমি আমার রুমে কি করছো? আপনার অপেক্ষায় ছিলাম স্যার। জরুরি কোনো কাজ আছে নাকি? জি আছে, তবে একটা অকাজের কথাও আছে। আপনি গতকাল বিয়ে করে নিলেন স্যার, অথচ আমায় দাওয়াত দিলেন না। জানেন আমি বিয়ে বাড়ির খাবার খেতে কত পছন্দ করি? আরে নেহা, বিয়েটা তো শান্তিমতো হইল কই? আংটি পরানোর পরপরই জেনারেল স্যার বলে কিনা মিশনে যেতে হবে। কি আর করার, বিয়ে বাতিল করতে চাইলাম, কিন্তু বাবা মা আর হবু বউ জোর করায় বিয়ে করে নিতে হলো। মিশন থেকে এসে ভাবির হাতে রান্না খাওয়াবেন স্যার? খাওয়াবো নেহা, এখন কাজের কথা বলো। হঠাৎ ডিজিএফআই থেকে জিয়া কেন দিল জেনারেল স্যারকে? স্যার, হাসাইগাড়ি বিলগ্রামে ভূতের নাম ছড়িয়ে এলাকা শূন্য করে একটা কুচক্র মহল, সাথে পুরো এলাকা দখল করে গড়ে তুলেছে রাসায়নিক অস্ত্র, বায়োকেমিক্যাল গ্যাস। গোয়েন্দা তথ্য আছে সে গ্যাস অত্যন্ত বিষাক্ত। বুঝেছি নেহা, কিন্তু আমাদের তো সেখানে যেতে হবে, সেফটি প্রয়োজন। এভাবে আর 10টা মিশনের মতো গেলে তো হবে না। কোনো চিন্তা নেই স্যার, আমাদের ইন্টেলিজেন্স সদস্য হোপ সে সব তৈরিতে মাস্টার। জেনারেল স্যার তাকে দাঁড়িয়ে দিয়েছে গতকাল রাতে। ঠিক আছে, আমি তবে একটু জেনারেল স্যার এর সাথে সাক্ষাৎ করে আসি। স্যার, তিনি কিন্তু আপনার শ্বশুর বাবাও। তবে রে, তোমার বাবার সাথে কথা বলবো। আবির তো আছে চিড়ে না আমার এলাকায়। বিয়ে তো করে নিচ্ছ না? বিয়েটা করে নিচ্ছ না কেন? আর বিয়ে, ওই হাদারাম তো আমার বাবার সামনেই যেতে ভয় পায়। ওর বাবা মা তো রাজি, কিন্তু ও যাচ্ছে না আমার বাবার কাছে। বাবাও জেদ করেছে, ও গিয়ে না বললে তিনি বিয়ে দিবেন না। তুমি ঢাকা আর সাব্বির চিটাগাং, এভাবে সংসার হয় না। তুমি তো আমার টিমেই থাকবে। দেখি আবিরকে আমার টিমে না হোক ঢাকায় আনার ব্যবস্থা গেলে না হয় করব। এখন যাও, গিয়ে দেখো হোপ কি করছে। ওকে স্যার। নেহা চলে যায়। সাব্বিরও জেনারেল স্যারের রুমের দিকে এগোয়। আজ কেন যেন ওর লজ্জা লাগছে। লাগবেই তো, জেনারেল যে এখন তার শ্বশুর। মুখোমুখি বসে আছে জামাই আর শ্বশুর। সাব্বির বেশ খানিকক্ষণ সময় নিয়ে বলে, স্যার, আমাদের সেফটির বিষয়ে কি যথাযথ ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ সাব্বির, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। তবে আমি কিছুটা চিন্তিত তোমাদের জীবন নিয়ে। কেন স্যার? পুরো গ্রাম জুড়ে মাইন পুঁতেছে শত্রু, এত উন্নত মাইন যে রাডার শতভাগ মাইন শনাক্ত করতে পারবে না। কোনো সমস্যা নেই স্যার, ওই মাইনের ওপর দিয়েই শয়তানগুলোকে হাঁটিয়ে আনবো আমি। আর আমি যতদূর জানি ওরা নিশ্চয়ই গ্রাম থেকে বের হওয়ার নিরাপদ পথ আছে। আমাদের সেই পথই খুঁজে নিতে হবে। হাসাই গাড়ি বিল তো বিশাল বড়, ওখানে তোমাদের চলাচল করতে আমি বিশেষভাবে সাজানো বম এবং বুলেট প্রুফ ফেরি দিব, যা দেখতে স্থানীয় ফেরির মতোই, তবে ইঞ্জিন অত্যাধুনিক শক্তিশালী। আমাদের ওখানে কবে কখন যেতে হবে? দেখো, ওখানে তোমার যতদূর সম্ভব যেতে হবে। তুমি বর্তমান আর্মি ডিপার্টমেন্টের সেরা ক্যাপ্টেন। তোমার মিশন সাকসেস রেট 100%। ঠিক আছে স্যার, আমি বের হব। তবে আর্মি ডিপার্টমেন্টের কোনো শয়তান যদি এসবের মধ্যে জড়িত থাকে, তবে আমি কোনোভাবেই তাকে একটা গুলি করব না, বরং তাকে টুকরো টুকরো করে ফেলবো। আসছি। সাব্বির জেনারেল ওয়াকারের রুম থেকে বের হতেই তিনি চেয়ারে মাথা দিয়ে বসে পড়েন। তার মাথায় হাজারো চিন্তা হাবিজাবি ভাবতে ভাবতে নিজের অজান্তেই বলে ওঠেন, এই একটা কারণেই আমি আর্মির কারোর সাথে বিয়ে দিতে চাইনি। আমার কলিজাটার পাগলিটা না জানি কী করছে। স্বামী মিশনে যাবে বিয়ের পরের দিনে। মাহবুদ, আমার মেয়েকে তুমি বুঝদান করো, আর আমার জামাইকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। নিজের অফিস রুমে চেয়ারে বসে সাব্বির তাকাই হোপের দিকে। হোপের হাতে বিশেষ কালো রঙের হেলমেট, উপরে বড় বড় অক্ষরে লেখা এগিস এক্স হেলমেট। সাব্বির হাত বাড়িয়ে হেলমেটটা নিয়ে হোপের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতেই সে বলে, স্যার, এই হেলমেটের নাম এজিস এক্স হেলমে, মানে সুরক্ষা মাল্টিভেশন। আমি জেনারেল স্যারের থেকে শুনেছি আমাদের এই মিশন রাসায়নিক গ্যাস আর মাইনের বিরুদ্ধে, তাই সঙ্গে সঙ্গে আমার আমেরিকান সায়েন্টিস্ট বন্ধু রবার্টের সাথে কথা বলে এই হেলমেট বানিয়েছি।
বেশ ভালোই মনে হচ্ছে। এর কি ফিচার দিয়েছো? এটাতে আমি রাসায়নিক গ্যাস ফিল্টার করার ফিচার দিয়েছি, যা আমাদের তীব্র গ্যাসের মাঝেও গ্যাসকে আলাদা করে অক্সিজেন দেবে। এই সাথে এটাতে আছে মাইন্ড শনাক্ত করার রাডার, সাথে নাইট ভিশন গ্লাস। মানে বলতে চাচ্ছ আমরা রাতে মিশনে বেজ হতে সবকিছু পরিষ্কার দেখব, সাথে মাইন্ড কোথায় পুঁতে রাখা তাও বুঝে যাব। জি স্যার, সাথে ব্লুটুথ ইয়ারফোনও আসে। এই ইয়ারফোনের বার্তা কোনোভাবে শনাক্ত করতে পারবে না শত্রুরা। সাবাস হোক, দারুণ হেলমেট বানিয়েছ। আমরা এবার মিশন কমপ্লিট করে ফিরব। মনে মনে একটু ভয় ছিলাম গ্যাসের সঙ্গে লড়ব কি করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রাপ্য স্যার। আমাকে খারাপ পথ থেকে ফিরিয়ে এনে ভালো কাজে আমার মেধা কাজে লাগাচ্ছেন, আমার পরিবারকে নিরাপদ জীবন দিয়েছেন। বাদ দাও ওসব হোক। তুমি এই হেলমেটগুলো সায়ান, নিহাদ আর তামিমকে কীভাবে কাজ করবে শিখিয়ে দাও। আমরা আজ রাতেই মিশনে বের হব। স্যার আমরা শিখে নিয়েছি, হুব ভাই আমাদের শিখিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, আমরা সম্পূর্ণ প্রস্তুত মিশনের জন্য। সাব্বির তামিমের দিকে তাকিয়ে বলে, কি হলো পেরুক তামিম, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো যে, কিছু বলার নেই? আমি এই হেলমেট বিরোধী স্যার। কেননা এই হেলমেট পরলে আমার ক্লোরোফর্ম বোমও কাজ করছে না। আমি এর চরম বিরোধী। পাগল, এটা আমাদের কাছে থাকবে শুধু। এর ব্যাপারে শত্রুরা জানবে, পাবে বা কিভাবে? তুমি প্রস্তুত হও, বের হতে হবে আমাদের। শুধু শুধু নিজের মস্তিষ্ককে ব্যস্ত রেখো না, যা নিয়ে ভাবার প্রয়োজন নেই তা চিন্তা করো না। ওকে স্যার। এখন তবে হোপ গোছগাছ করে নাও, আমরা আজ একটু পরই বের হব। হোপ সবিকে নিয়ে চলে যায়। সাব্বির ডয়ের থেকে রিভলভার আর লেজার বিম বের করে পরিষ্কার করতে থাকে। এইদিকে হিমশীতল রাসায়নিক অস্ত্র ল্যাবের চারিদিকে লাল নীল কাচের বোতল দিয়ে পরিপূর্ণ। অদ্ভুত রাসায়নিকের গন্ধে ভরা গোটা ল্যাবের মাঝখানে রাখা স্টিলের চেয়ারে গম্ভীর মুখে বসে আছে ডক্টর রুটলভ হ্যান্স। হাতে ছোট্ট চিকন কাচের টেস্ট টিউবের ভেতরে সবুজ তরল ধীরে ধীরে বুদবুদ করছে। ডক্টর হ্যান্স ধীরে ধীরে তা নাড়তে থাকে, চোখে মুখে বিজয়ের হাসি। ডক্টর হ্যান্সের পাশে দাঁড়িয়ে থাকা তার ডান হাত রাফিন বিরক্ত নিয়ে বলে, বস সেই তখন থেকে দেখছি টিউটা নিয়ে নাড়াচাড়া করছেন আর হাসছেন, পাগল হয়ে গেলেন না তো? ডক্টর হ্যান্স গম্ভীর চাহনিতে রাফিনের দিকে তাকিয়ে বলেন, চুপ, একদম চুপ। আমার 4 বছরের পরিশ্রমের ফল পেয়ে গেছি। সফলভাবে আমি তৈরি করে ফেলেছি নার্ভ গ্যাস। এখন শুধু এটা পেয়ারে পলের হাতে তুলে দেওয়া বাকি। তা তো আপনি বহু বছর ধরেই বলেছেন। এই নিয়ে না হলেও 100 জন গ্রামবাসীর উপর টেস্ট করেছেন, যারা কিনা গন্ধ নেওয়ার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গিয়েছে। এবার আমি সফল রাফিন। দেখছো না, পুরো ল্যাফে অদ্ভুত এক রাসায়নিকের গন্ধ। এই গন্ধটাই তো আমি খুঁজে পেরেছি 4টা বছর। রাফিন কিছু বলতে যাবে, তার আগে ডক্টর হ্যান্সের সেলফোনটা কাঁপতে শুরু করে। হ্যান্স হাতের টেস্ট টিউব রাফিনের হাতে দিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে পিয়ারে পলের কর্কশ কণ্ঠ। হ্যান্স, কাজ কত দূর এগিয়েছে? আমার ধৈর্য শেষ হয়ে আসছে, আর কয়েকটা সময় আছে তোমার হাতে। রুটলভ হ্যান্স আর চোখে রাফিনের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, প্রায় শেষ বস। পেয়ারে পল, কয়েক ঘন্টার ভিতরে গ্যাস পুরোপুরি স্টেবল হবে। একবার এটা রিলিজ করতে পারলেই মানুষ শ্বাস নিতে গিয়ে নিজের মৃত্যু খুঁজে পাবে। আমি আর ব্যর্থ হইনি। এবার পুরো পৃথিবী হবে আমাদের হাতের মুঠোয়। পারফেক্ট বলেছ ডাক্তার হ্যান্স। প্রথম আঘাতটা বাংলাদেশেই করব, দ্বিতীয় আঘাতে ভারতকে কাঁপিয়ে দিব। মনে রেখো, ভয়ই আমাদের আসল অস্ত্র। যত দেশ আমাদের ভয় পাবে, ততই আমরা পুরো পৃথিবীর রাজত্ব নিয়ে নিব। আপনি হবে পৃথিবীর রাজা আর আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্টিস্ট। ডক্টর হ্যান্স ফোনটা নামিয়ে রেখে চারপাশে ছড়িয়ে থাকা রাসায়নিক গ্যাসের গম্ভীর আর অদ্ভুত গন্ধটা নিজের মাঝে টেনে নিয়ে রাফিনকে ফিস ফিস করে বলে ওঠে, ভয়, হ্যাঁ, ভয়ই আমার আর আমার বিজ্ঞানকে পরিণত করবে দানবে। রাফিন, তোমাকে জানিয়ে রাখি, পেয়ারে পলেই হবে আমার প্রথম শিকার। কিন্তু বস, আপনি এই গ্যাসের মাঝে থেকেও আপনার আর আমার কিচ্ছু হলো না কেন? এটাই বিজ্ঞানের ম্যাজিক রাফিন।
এই নার্ভ গ্যাস মানুষের শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফুসফুস ভরে যাবে, কিন্তু আমাদের শরীরে এর অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন নেওয়া আছে, যা আমাদের মৃত্যুকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু বস, আমার তো ভয় করছে অন্য বিষয়ে। এখন বর্ষকার হাঁসের গাড়ি বিল পানিতে ফুলে ফেঁপে উঠেছে, শত শত পর্যটক আসছে। আমাদের এই এলাকায় পা দিলে মাইনগুলো বিস্ফোরণ হবে না তো? না রাফিন, সবগুলো মাইন রিমোট কন্ট্রোল, সবগুলো নিষ্ক্রিয় করে রাখা আছে। যখন আমি রেড অ্যালার্ট পাবো তখনই মাইন সচল করব, আর বেশি বিপদ দেখা মাত্র তোমাকে নিয়ে আমেরিকা পালিয়ে যাব। আরেকটা কথা বস, আমার ল্যাবটা তৈরি করেছি গোরস্থানের সঙ্গে। বলতে পারেন আমরা কবরের মাঝে আছি। আমার শরীর শিউরে, এটা ভাবলে ঘৃণায় কিছু মুখে দিতে পারি না। ভয় আমাকে তাড়া করে বেড়ায়। কিচ্ছু করার নেই রাফিন, এটাই যে আমাদের সেফ হোম। মুসলমানরা তাদের গোরস্থানে কোনোভাবে ঘোরাঘুরি করবে না, দেশের আইন শৃঙ্খলা বাহিনীও সন্দেহ করবে না, আমরা থাকবো নিরাপদ। ঠিক আছে বস, আমি ল্যাব থেকে বের হয়ে যাচ্ছি। চারিদিকে শতজন ভারী অস্ত্র হাতে পাহারা দিচ্ছে, ভয় নেই রাফিন। আর শত্রু যদি আমার ঘাঁটিতে এসেও পড়ে, তবে একটা ফুড গ্রেনেড গ্যাস সেলই যথেষ্ট তাদের হত্যা করে ফেলার। রাফিন বেরিয়ে আসে ভূগর্ভের ল্যাব থেকে। চোখের সামনে ভাঙ্গা গোরস্থান দেখি ভয়ে শিউরে ওঠে সে, তবু সাহস করে তা পাশ কাটিয়ে চলে আসে। এদিকে ডক্টর হ্যান্স রাফিনকে চলে যেতে দেখে ডাক দেন তার দুই সহকারী, ডক্টর লিয়াম আর ডক্টর রোজকে। স্যার, হঠাৎ তলব করার কারণ? আমাদের হাতে কতজন বন্দী অবশিষ্ট রয়েছে? আর ডক্টর লিয়াম? আমাদের হাতে একজন বন্দী নেই স্যার, সবগুলোকে হত্যা করে ফেলা হয়েছে এই গ্যাসের টেস্ট করতে গিয়ে। আমরা এখন নতুনভাবে টেস্ট করতে পারবো না। লিয়াম, কোনো চিন্তা নেই, আমাদের সাথেই তো বাংলাদেশে কিছু কুত্তা আছে, ওদের না হয় টেস্টের বলি হিসেবে ব্যবহার করব। দারুণ বলেছ ডক্টর রেস, আমিও সেটাই ভেবেছিলাম। আমাদের নিরাপত্তার কোনো প্রয়োজনই নেই, বেকার ওদের কোটি কোটি টাকা দিয়ে রেখেছি, সেই সাথে আমাদের ল্যাব সবার সামনেও এসে যেতে পারে। তাহলে ওদের বন্দি করে খতম করে দেই। আমরা যে শত্রুদের জন্য একটা কাচের ঘর বানাতে চেয়েছিলাম, তা কি সম্পূর্ণ হয়েছে? জি স্যার, সম্পূর্ণ। আমরা এটাকে ট্যাপ ডোর হিসেবে ব্যবহার করব। আর আমাদের এই নার্ভ গ্যাস এখনও পরীক্ষাহীন হয়ে আছে, আমাদের যত দ্রুত সম্ভব পরীক্ষা করে নিতে হবে। হ্যাঁ রোজ, তুমি সঠিক বলেছ। স্যার হ্যান্স, দয়া করে আমাদের অনুমতি দিন। রাফিন কুয়াদের ওই ট্যাপ ডোরের মাঝে ঢুকিয়ে আমাদের পরীক্ষা সফল করি। ওকে ডক্টর লিয়াম এবং রোজ, আপনারা ব্যবস্থা করুন। আমি আজ রাতেই রাফিন আর তার দলবলের উপর এই রাসায়নিক অস্ত্র নার্ভ গ্যাস পরীক্ষা করব। ডক্টর লিয়াম এবং রোজ সম্মতি জানিয়ে তাদের নির্ধারিত ল্যাবে প্রবেশ করে। ডক্টর হ্যান্স শয়তানের হাসি দিয়ে মনে মনে বলে, ডক্টর লিয়াম আর রোজ, আমাকে ক্ষমা করে দিও। আমি চাই না এই অস্ত্রের কোনো সাক্ষী বেঁচে থাকুক। রাফিন আর তার দলবল সহ তোমাদের কেউ মরতে হবে ওই কাছের টেস্ট টিউবে। আমি একাই পুরো দুনিয়ার রাজ করতে চাই, কাউকেই আমি অংশীদার করব না। কথাগুলো বলতে বলতে নিজের ল্যাবে চলে যান ডক্টর হ্যান্স। এদিকে নিজের রিভলভার রেডি করে সাব্বির বেরিয়ে আসে রুম থেকে। সোজা হেলিকপ্টারে উঠতেই হোপ বলে ওঠে, স্যার, আমার মনে হচ্ছে আমরা মাইনের শিকার হতে পারি, আমাদের সর্বোচ্চ সাবধান থাকতে হবে। হোপ, বারবার একই কথা বলো না তো প্লিজ। আমি জেনেছি সব, তবুও একই কথা তুমি এত বলো কেন বুঝি না আমি। সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। আমাদের টার্গেট একটাই, যেভাবে হোক শয়তানগুলোকে ধ্বংস করে ফেলা। আমরা হেলিকপ্টার নিয়ে নওগাঁ থেকে কিছু কিছু দূর বগুড়া হোটেল মোমো ইনে ল্যান্ড করব। সেখান থেকে বাসে করে সরাসরি চলে যাব নওগাঁ হাসাই গাড়ি বিলে। তারপর সাধারণ পর্যটকদের বেশ ধরে টানা একদিন নজর রাখবো, সাথে পিকনিকটাও সেরে নেব। আমার বিশ্বাস কেউ না কেউ শয়তানগুলোর গোপন ঘাঁটিতে যাবে, আর সেই সুযোগটা নিয়েই আমরা হামলা চালাবো, তাই তো স্যার? হ্যাঁ সায়ান, তবে আমি বেশ চিন্তিত। ওদের নার্ভ গ্যাসের সামনে আমাদের এই হেলমেট টিকবে কিনা। যদি না সার্ভিস দিতে পারে, ধরে নেব মৃত্যু নিশ্চিত। স্যার, আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখুন,
আমি বলছি আমার তৈরি এই বিশেষ হেলমেট আপনাকে আর আপনার টিমকে সম্পূর্ণ সুরক্ষা দিবে। তোমার উপর বিশ্বাস আছে আমার হোপ, কিন্তু আমি ভাবছি আরেকটা কথা, ওদের ঘাঁটিটা কোথায়? যদি মাটির উপর কোনো বাসাবাড়ি বা পুরনো স্কুল কলেজ ভবনে হয় তবে কেউ না কেউ দেখতো। নো টেনশন স্যার, আমার কাছে হিউম্যান ডিটেকটিভ রাডার আসে। এটা এত শক্তিশালী যে মাটির নিচে কেউ জীবিত থাকলে তাকেও দেখাবে। ওরা যেখানেই লুকাক না কেন আমরা ওদের গর্ত থেকে হলেও টেনে বের করে আনবো। গুড, আমি তোমাদের থেকে এমন কনফিডেন্স আশা করি। আমরা কখনোই শত্রুকে ভয় করব না, বুক চিতিয়ে লড়বো আর তাদের ধ্বংস করে তবেই থাকবো। নিহাদ আর তামিম, তোমরা কি বলো? আমার হাত চুলকাছে স্যার, 10 মিশনে আছি, এখনো স্নাইপার দিয়ে শুট করতে পারলাম না, তাই মন কিছুটা খারাপ। মন খারাপ করার কিছু নেই নিহাদ, সব সময় সবার কাজ করতে হয় না। তুমি আমাদের টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। চিল মোডে থাকো, তবে হ্যাঁ, চারিদিকে চোখ কান খোলা রেখে নজর রাখবে। এখানে আমাদের ক্লোরোফর্ম বোমের প্রয়োজন আছে স্যার? আপাতত না তামিম, এখানে এই শয়তানগুলোর টেরি নার্ভ গ্যাসে ধ্বংস করে দেব। তুমি আর নিহাদ স্নাইপার নিয়ে নৌকায় পজিশন নেবে। 30 মিনিট পর হেলিকপ্টার ল্যান্ড করে হোটেল মমইনে। সাবিরও টিম নিয়ে নামতেই বগুড়া ক্যান্টনমেন্টের 10 জন সৈন্য আর এক লেফটেন্যান্ট এসে সাব্বিরদের স্যালুট করে। সাব্বির ওদের সাথে কিছু কথা বলে সরাসরি বাসে উঠে বসে। এমন সময় হপ বলে, স্যার এরা কি আমাদের সাথী হিসাবে? হ্যাঁ হোপ, এদের সাথে নিয়ে যাব। আমি চাই একদম টুরিস্টদের মতো ওই গ্রামে ঢুকতে। বুঝতেই পারো চারিদিকে মাইন পুঁতে রাখা, ওরা আমাদের সন্দেহ করতে পারে। ঠিক আছে স্যার, আমি ওদের প্ল্যান বুঝিয়ে দিচ্ছি, আপনি রেস্ট নিন। সাব্বির সবার শেষের সিটের কোনায় বসে ফোনটা বের করে অন করতেই 20টা মিসড কলের নোটিফিকেশন ভেসে ওঠে। সবগুলো তার প্রিয়তমা স্ত্রী মেহেরিনের। মুহূর্তে সাব্বিরের ঠোঁটের কোণে ভেসে ওঠে মুচকি হাসি। হাসিটা বেশ চড়া হয়ে যায় যখন আবারও কল আসে মেহেরিনের। সাব্বির রিসিভ করে কানে ধরতেই ভেসে আসে মেহেরিনের মিষ্টি কণ্ঠ আর অভিমানী কণ্ঠ। আসসালামু আলাইকুম প্রিয় হাজব্যান্ড। ওয়ালাইকুম আসসালাম প্রিয়তমা। রাখুন আপনার প্রিয়তমা, আমি কখনোই আপনার প্রিয়তমা হইনি। না মেহেরিন, তুমি আমার একটা মাত্র প্রিয়তমা স্ত্রী। বলো কি বলবে? আমাকে তুমি ভুলে গেলে? কি বলো এগুলো বাগনি? একদিন এক রাত হয়েছে, আমাদের বিয়ের এক্ষুনি বলে যাব? তাহলে এতগুলো ঘন্টা পার হয়ে গেলেও আমায় ফোন দিলে না কেন? জানো না আমি তোমায় কত মিস করছি। পাগলি, আমি মিশনে বগুড়া চলে এসেছি। আমি কি হেডকোয়ার্টারে বসে আছি যে তোমার সাথে চুটিয়ে প্রেম করব? কাজের সময় ফোনটা বন্ধ থাকে। আমি ওসব বুঝি না, আর আমাকে বোঝাতেও আসবে না। আমি চাই তুমি এই মুহূর্তে আমার ভিডিও কল দাও, আমি 2 নয়ন জুড়ে দেখবো গো তোমায়। না গো প্রিয়তমা, এই মুহূর্তে তো সম্ভব নয়। বাসে আছি, অনেক সেনা সদস্য আছে। আমি চাই না আমার স্ত্রীকে অন্য কেউ দেখো। আমার ক্যামেরা অফ থাকবে জনাব, আর আমি শুধু আপনাকে দেখব, আমাকে দেখাবো না। আপনার ওপর আমি রেগে আছি। পাগলি বউ আমার, বুঝতে চেষ্টা করো। আমি আগামীকাল মিশন শেষ করতে পারলে ঢাকায় ফিরে যাব। তাই বলছি কি, আগামীকাল সরাসরি দেখা হবে। রাত অনেক হয়েছে, লক্ষ্মীটি প্লিজ ঘুমিয়ে পড়ো। রাত 9টা বাজে, কেমন? এখনো ডিনার করিনি। বাবা আপনার জন্য মন খারাপ করে বসে আছে, তাই ফোন দিয়ে শুনছিলাম কি করছেন আপনি। আমি এখনো খাইনি, কিছু মিশন শেষ না করা পর্যন্ত গলা দিয়ে কিছু নামবে না। তুমি প্লিজ বাবা মায়ের সাথে খেতে বসো। কে ওকে ডিয়ার হাজব্যান্ড, সাবধানে থাকবেন আর তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করবেন। আপনার জন্য ভীষণ অপেক্ষায় আছি। ভালো থেকো প্রিয়তমা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কলটা কেটে দেয় সাব্বির। মনটা ফুরফুরে হয়ে যায়, চোখ দুটো লেগে আসে। জোর করে জেগে না থেকে চোখ দুটো বন্ধ করে হারিয়ে যায় ঘুমের রাজ্যতে। এদিকে সাব্বিরের সাথে কথা বলা শেষ করে মেহরিন এক দৌড়ে ডাইনিং টেবিলে যেতেই চোখ পড়ে রাহেলা বেগমের দিকে। তিনি মুখটা অন্ধকার করে রেখেছেন আর তার শ্বশুর রাশিদ সাহেব স্ত্রীকে বলছেন, আরে ও সাব্বিরের আম্মু, এইভাবে রাগ করলেন কেন? সেই দুপুর থেকে মুখে কিছু দাওনি, শরীর খারাপ করবে, প্লিজ কিছু খেয়ে নাও। চুপ, তুমি একটা কথাও বলবে না। ছেলেটা চলে গেল, তোমাকে বলে গেল, অথচ আমায় কিচ্ছু বললো না। পাগলির মতো করো না তো, তুমি ঘুমে বেহুশ ছিলে,
ছেলেটা তোমায় ডিস্টার্ব করতে চায়নি বলেই তো আমায় বলে গেল তোমার খেয়াল রাখতে। আমি একটু ঘুমিয়েছি, অমনি বাদরটা চলে গিয়েছে। আর তোমার আক্কেল জ্ঞান নেই? গতকাল রাতেই পাগলিটাকে বিয়ে করেছে গুণধর ছেলেটা। কই মা মেহেরিনকে সময় দিবে তা নয়, সকাল সকাল উঠে চলে গেল মিশনে। থাক না আম্মু ওসব কথা। ও বলেছে 10 দিনের মধ্যে ফিরে আসবে, মাস 3 জন্য। তাহলে কেন যেতে দিব না বলো? 10 দিন দেখতে দেখতে কেটে যাবে তোমাদের সাথে। তুই যখন বললি মাতক্ষণ না হয় বাদ দিলাম, এখন চেয়ারে বসো মা, তোকে আমি নিজ হাতে খাইয়ে দিব। এই তুমি অমন হা করে কি দেখছো? খাওয়া শুরু করব। তোমাদের মেয়েদের মন বোঝা মুশকিল, বুঝলে? যাই হোক মা মেহরিন, বসো, খাওয়া দাওয়া করা যাক, রাত অনেক হলো, ঘুমাতে হবে। জি বাবা। খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি কথা বলে যে যার রুমে চলে যাই ঘুমাতে। এদিকে ব্ল্যাক হর্স হেড অফিসে বসে আছে পিয়ারের পল, পাশেই দাঁড়িয়ে আছে তার ডান হাত জনাথন। এমন সময় পিয়ারে পল গম্ভীর চোখে জনাথনের দিকে তাকিয়ে বলে ওঠে, জনাথন, বাংলাদেশ যেতে হবে আমাদের ইমিডিয়েটলি। হঠাৎ বাংলাদেশে কেন বস? আমাদের অস্ত্র তৈরি হয়ে গিয়েছে, সেই সাথে ডাক্তার হ্যান্সের প্রয়োজনও ফুরিয়ে এসেছে। বস, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের রাশিয়া দখল করে নিতে অতটা ভয়ানক রাসায়নিক অস্ত্র, নার্ভ গ্যাস ব্যবহার করা উচিত নয়। চুপ, জাস্ট চুপ। আমি যা ভালো বুঝি তা তুমি বোঝো না জনাথন। আমাদের পুটিন এমনি এমনি দিশটা তুলে দেবে না, ওকে হুমকি দিতে হবে, সেই সাথে কিছুটা অনুমানও দিতে হবে। আমরা শুধু হুমকি নয়, কাজও করে দেখাতে পারি। বুঝতে পেরেছি বস, কিন্তু ডাক্তার হ্যান্সকে কেন হত্যা করে ফেলবেন আপনি? সেই তো এই গ্যাস বানিয়েছে, তাকে হত্যা করে পরবর্তীতে এগুলো কে তৈরি করে দেবে আমাদের? ডাক্তার হ্যান্সের মনে দুনিয়া শাসন করার লোভ জেগে উঠেছে জনাথন। ডাক্তার হ্যান্সের 2 সহকারী ডাক্তার লিয়াম আর রোজ আমায় জানিয়েছে শয়তানটা আমাদের হত্যা করে নিজে রাজা হয়ে বসতে চায়। এতই সহজ ব্ল্যাক হর্সের লিডারকে হত্যা করা? আমাদের সাথে বসে পুতিনের বিরোধী দল দ্য রিপাবলিক পার্টি, আর ওই ডাক্তার হ্যান্স একা। রাশিয়ায় আমাদের গোপন ল্যাব তৈরি হয়ে গিয়েছে, এখানকার সায়েন্টিস্টদের দরকার ডাক্তার হ্যান্সের তৈরি গ্যাসের স্যাম্পল। ব্যাস, তাহলে আমরা কোটি কোটি ঘন লিটার গ্যাস বানিয়ে ফেলতে পারবো। তাহলে বস, আজ রাতে আমাদের মিশন শুরু হোক। হ্যাঁ জনাথন, জলদি তুমি বাংলাদেশ প্লেনের টিকিট কেটে নাও। আমি প্রস্তুত হয়নি, আমাদের একটা মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়। কথাটা বলেই পিয়ারে পল নিজের অফিস কক্ষে চলে যায়। জনাথনও বসের হুকুম মতো প্লেনের টিকিট কাটতে ছুটে যায়। এদিকে ঘুমু ঘুমু চোখে বাসের মধ্যে বসে আছে সাব্বির। এমন সময় হোপ ওর পাশের সিটে বসে বলে, স্যার ঘুমিয়ে গিয়েছেন? না হোক, জেগে আছি, বলো কি বলবে। স্যার আমরা এসে গিয়েছি হাসাইগাড়ি বেল গ্রামে। আমাদের বাসা থেকে নেমে ফেরিতে গিয়ে বসতে হবে। ঠিক আছে, চলো বের হই। সাব্বিরও টিম নিয়ে বাস থেকে নেমে সরাসরি গিয়ে ফেরির কেবিনে গিয়ে বসে। বাকিটা সবাই ছাদের উপরে বসে। সাব্বির চারিদিকে এক পলক তাকিয়ে নিজের পকেট থেকে মোবাইল বের করে ফোন দেয় মেহরিনকে। একবার রিং হতেই ফোনটা রিসিভ করে কোহিল কণ্ঠে বলে, কি গো হাজবেন্ড, এত রাতে ফোন দিলে যে? ঘুম আসছে না বুঝি আমায় ছাড়া? ওসব কিছু নয় বেগম, অবসর সময় কাটছে না, বারবার তোমার কথা মনে পড়ছে, তাই ফোন দিলাম। বেশ ভালো করেছো হাজবেন্ড, আমারও কেন জানি ঘুম ধরছিল না, বারবার তোমার কথা মনে পড়ছিল। তুমি কি করছো এখন? বাস থেকে নেমে ফেরিতে উঠলাম, সারা রাত এখানেই কাটাতে হবে। বাহ বাহ, ফেরি? জানো আমি না কোনোদিন ফেরিতে উঠিনি, আমায় নিয়ে যাবে একবার? মিশনটা শেষ হোক মেহরিন, সব জায়গায় নিয়ে যাব। 3 মাস আমি তোমাদের সাথে কাটিয়ে দেব, এটা আমার প্রমিস। ওকে সোনা, এখন বলো রাতে খাবার খেয়েছো? না, ফেরিতে বোধহয় রান্না হবে, তারপর খাবো। আচ্ছা শোনো, এখন ফোন রাখছি, কাল সকালে ফোন দিব পাখি, ঘুমাও এখন। ঘুম আসছে না তো, বাবুটা কেমন ফাঁকা ফাঁকা অনুভব হচ্ছে, মন চাচ্ছে এক্ষুনি ছুটে চলে যাই তোমার কাছে। না, ওসব করতে হবে না, ঘুমাও, কয়টা দিনেরই তো ব্যাপার। এখন রাখছি হোক, দরজা নক করেছে। ঠিক আছে, বাই। বাই পাখি। কলটা কেটে দিয়ে সাব্বির গিয়ে দরজা খুলতেই হোপ বলে, স্যার খাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে, তাই আপনাকে ডাকতে এলাম। কি রান্না করছে? মাটন কাটছি স্যার, সাথে বগুড়ার দই, মিষ্টি আর সালাদ।
ওয়াও, মুখে পানি চলে এসে গেল। জলদি খেতে বসি। সাব্বির আর হোপ কেবিন থেকে বেরিয়ে ডেকে যেতেই দেখতে পাই শায়ন, নিহাত আর তামিম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সাব্বিরও ওদের পাশে বসে খেতে শুরু করে। এদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে বাইনোকুলার হাতে দাঁড়িয়ে আছে রাফিন, চোখে মুখে সন্দেহের ছাপ। এমন সময় ওর পাশে এসে দাঁড়ায় রাফিন রাফিকে দেখে বলে, রাফি, একটু আগে অনেকগুলো লোক বিলে নেমেছে, এদের ওপর আমার কেন যেন সন্দেহ হচ্ছে। কি বলেন বস? রোজই তো শত শত মানুষ আসছে ঘুরতে, এরাও ঘুরতে আসছে। না রাফি, আর 10 জনের মতো এই ব্যাচ নয়। বাইকুনালার দিয়ে আমি দেখলাম সবগুলোর চেহারা বেশ শক্তপোক্ত, আর বিশেষ করে সবার চুলের কাটিং একই রকম। এরা কোনো বাহিনীর সদস্য না তো? হতে পারে বস, আমাদের লোকাল গোয়েন্দাদের থেকে তো আমরা খবর পেয়েছিলাম, কিন্তু প্রশাসনের লোক ঘুরঘুর করছে বিলের চারপাশে। ঠিক বলছিস রাফি, আমার মন বলছে এটা আর্মির লোক, তা নাহলে গভীর রাতে কখনোই বিলে নামতো না। আর দেখ, বিশাল বড় ট্রাকে নিজেদের কাস্টমাইজড করা ফেরি বোট নিয়ে এসেছে। আমাদের সাবধান হতে হবে। জল নোটেশন বস, আমাদের হাতেই তো আছে AK-47 রিভলভার। শালারা কোনো চালাকি করতেই দেব গুলি করে উড়িয়ে। হাসালি রাফি, ওদের কাছে আমাদের চেয়েও বেশি অত্যাধুনিক যন্ত্র আছে। আমাদের এক্ষুনি বসকে গিয়ে বলতে হবে, হয়তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু বস, এত রাত্রে কবরস্থানের পাশ দিয়ে মাটির নিচের রুমে ঢুকতে আমার ভয় করবে। আমরা আগামীকাল সকালে যাই। এখন তো রাত 4টা, আর একটু পর গেলে ক্ষতি নেই। ঠিক বলেছিস, ততক্ষণে আরো ভালো করে দেখিয়ে দের। তুই গিয়ে সব লোককে রেডি থাকতে বল, কোনো সময় হামলা হতে পারে। আমাদের পাল্টা হামলা না করে আন্ডারগ্রাউন্ডের রুমে লুকাতে হবে। বলার কতদিন এই বুড়ো ডাইহার্টসের চামচামি করব আমরা? আমাদের নিজের তো বহুত অস্ত্র আর লোক হয়ে গিয়েছে। শালাদের ধরিয়ে দিতে আমরা অস্ত্র নিয়ে পালিয়ে যাই, নিজেরাই একটা গ্যাং লিড দেব। রাফি, আমিও এটাই ভেবেছি বহুদিন, কিন্তু এই বুড়ো ডক্টর হ্যান্স আমেরিকান, আর গোপন কাটিতে কোনো হামলা হলেই সে বলেছে আমাদের নিয়ে আমেরিকা চলে যাবে। একবার ভাব, আমেরিকায় গিয়ে বিন্দাস লাইফ কাটাবি, নাকি এই বেজাল দেশে প্রশাসনের হাতে গুলি খেয়ে মরবি? না বস, আমরা আমেরিকা যাব। তাহলে চুপচাপ নিজেদের আড়াল করে নজর রাখ শয়তানগুলোর উপর। কোনো ঝামেলা বুঝলেই ডক্টর হ্যামডকে বলে পালাবো। কি দরকার সেনাবাহিনীর সাথে লড়তে যাবার? খাওয়া দাওয়া শেষ করে সাব্বির গিয়ে বসে চেয়ারে। ঘুম ধরেছে ভীষণ, তবে ঘুমালে চলবে না। হোপ ড্রোন নিয়ে নাড়াচাড়া করছে। শায়ন, নিহাত আর তামিম একে অপরের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছে। সাব্বির সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে পাড়ের দিকে। চাঁদের আলোয় গাছের আড়াল থেকে কয়েকটা ছায়া বিলের পানির ওপর টলমলো করতে দেখে সাব্বির হোপকে বলে, হোপ, ড্রোন লুকিয়ে রেখে পাড়ের দিকে তাকাও। দেখো, গাছের আলোয় কেউ লুকিয়ে আছে, তাদের ছায়াই পড়ছে বিলের পানিতে। হোপ সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ওরা নজর রাখছে আমাদের উপর স্যার, আপনি বললে এক্ষুনি ওদের খতম করে দিতে পারে। না হোপ, ওদের খতম করলে এই বিশাল গ্রামোত্তর ঘাটি খুঁজে পাবো না। ওদের থাকতে দাও। তুমি জাস্ট আমাদের স্পাই ড্রোন উড়িয়ে তাদের আশেপাশে চক্কর দিতে থাকো। আমি নিশ্চিত ওরা খবর দিতে ঘাটিতে যাবে। নিহাত, উঠে পড়ো ঘুম থেকে, অনেক হলো। নিহাত তড়িঘড়ি করে উঠে বলে, জি স্যার, বলুন। স্ন্যাপার নিয়ে ডলারের নিচে থাকা গোপন রুমে গিয়ে পাড়ের দিকে কয়েকটা ছায়া দেখা যাচ্ছে, ওদের টার্গেটে রাখো। শায়ান, তামিমকেও ডেকে নিয়ে যাও। ওকে স্যার। এই শায়ান, এই তামিম, জলদি উঠে পড়, স্যারের হুকুম। নিহাতরা চলে যেতেই সাব্বির হোপকে বলে, হোপ, কি মনে করছো এরাই ঘাটির কেউ? অবশ্যই স্যার, আমি সম্পূর্ণ শিওর। তা না হলে এভাবে গাছের আড়াল থেকে আমাদের লক্ষ্য করতো না। বুঝেছি, আমাদের 2 দিন অপেক্ষা করতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে এখানে বড় কোনো ঝামেলা হবে। তুমি তোমার ড্রোন দিয়ে ওদের ওপর নজর রাখো, ততক্ষণে আমি হেডকোয়ার্টারে ইউনিফর্ম পরি। আমাদের আরও সৈন্য প্রয়োজন। কথাটা বলে সাব্বির কেবিনে প্রবেশ করে। হোপ নিজেও ড্রোন উড়িয়ে নৌকার ডান পাশে 5 দিনের আনন্দর ভ্রমণ লেখা ব্যানারটা ঝুলিয়ে দেয়। এদিকে, নেহা, শুনতে পাচ্ছ? জি স্যার, বলুন। এখানে বেশ জটিল পরিস্থিতি। আমাদের মনে হচ্ছে আমাদের আরও সৈন্য দরকার।
চারিদিকে শত শত মাইন পুঁতে রেখেছে। এগুলো সব উদ্ধার করতে বোম স্কোয়াড টিম দরকার। আমি জেনারেল স্যারকে ইনফর্ম করছি স্যার, আপনি সরাসরি তাকে জানান, বাকিটা আমি ম্যানেজ করছি। ঠিক আছে, কলটা বাইপাস করে দাও জেনারেল স্যারকে। নেহা কলটা বাইপাস করে জেনারেল ওয়াকারকে দেয়। সাব্বির শান্ত কণ্ঠে বলে, স্যার। বলো ক্যাপ্টেন। স্যার, আমাদের আরও সৈন্য দরকার। এখানে অনেক মাইন পুঁতে রাখা, এগুলো উদ্ধার করতে হবে। নেহাকে আমি সব ব্যবস্থা করতে বলেছি, সব কিছু আগামীকাল সকালের মধ্যেই পৌঁছে যাবে। ওকে। আরেকটা কথা বাবা, নিজের খেয়াল রাখবে। যত কিছুই হোক জীবনের রিস্ক নিও না, এটা আমার অনুরোধ নয়, আদেশ। ঠিক আছে স্যার। সাব্বির ফোনটা কেটে দিয়ে ডেকের আসে। হোপ নিজের শরীর আড়াল করে ড্রোন চালাচ্ছে। সাব্বির ওর পাশে গিয়ে বসতেই হোপ বলে, স্যার, ওদের হাতে দেখি বাইনোকুলার আমাদের ফেরির ওপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমরা কি করছি না করছিলে খেয়াল করছিল। দেখতে থাকো, আমি শরীরটা একটু এলিয়ে দেই, ভীষণ ঘুম পেয়েছে আমার। সাব্বির শরীরটা এলিয়ে দেয় ডেকের উপর, তবে চোখ জোড়া পাড়ের ওই বটগাছগুলোর পেছনে লুকিয়ে থাকা ছায়ামূর্তিগুলোর দিকে। ভোরের ফজরের আজান হতে চোখ থেকে বাইনোকুলার সরিয়ে ঘুমো ঘুমো চোখে রাফি তাকায় রাফিনের দিকে। রাফিও বেশ বিরক্তি নিয়ে বলে, তোর শালা, ভাবলাম কি আর হলো কি, এরকম ভাবে আর্মির লোক নয়, চল গিয়ে বসদের জানাই। রাফি চোখে ঘুম ঘুম ভাব থাকলেও বেশ স্বাভাবিকভাবেই বলে, ভুল বললেন বস, এরা সেনাবাহিনীর লোক। ওদের পাশের ফেরিতে যাদের দেখছেন সবগুলো বগুড়া ক্যান্টনমেন্টের সেনা। হোটেল মমইন থেকে সরাসরি এখানে আসছে। কি বলছিস শাফি? জি বাস, সবার চুল একই মাপে কাটা। আমরা সারা রাত যে নৌকার উপর নজর রেখেছি, ওরা সব ঢাকা থেকে এসেছে। সেনার বিশেষ আর ভয়ঙ্কর টিম। সব থেকে ডেকের ওপর শুয়ে থাকা লোকটাই হলো ক্যাপ্টেন সাব্বির। সাব্বির নামটা শুনে শিউরে ওঠে রাফিন আমতা আমতা করে বলে, বলিস কি রে, এই সাব্বির কি সে যে পুরো দেশের মাস্তানদের মনে কাঁপন ধরে দিয়েছে? হ্যাঁ বস, আমাদের বাঁচতে হলে পালাতে হবে। গোল্লায় যাক আমেরিকা, আগে জীবন, চলুন পালাই। চুপ বেটা, এত কাছে এসে পালাবো? চল এখনই গিয়ে বুড়ো ডক্টর হ্যান্সকে বলি, ওই নিশ্চিত আমাদের নিয়েই পালাবে। কথাটা বলে রাফিন এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় গোরস্থানের দিকে। হোপ দ্রুত সাব্বিরকে ডেকে তুলে মনিটরের দিকে তাকাতে বলে। সাব্বিরও চুপচাপ তাকিয়ে দেখতে থাকে। রাফিন আর রাফি দৌড়ে গোরস্থানের এক ভাঙ্গা পাকা কবরস্থানের পাশে গিয়ে দুপা শেষ দিতে গম গম করে পাথুরে দরজা খুলে যায়। রাফিন দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে চোখ যায় ডক্টর হ্যান্সের দিকে। ডক্টর হ্যান্স ডেভিলদের মতো মুচকি হেসে বলে, রাফিন, হঠাৎ এই সময় ল্যাবে প্রবেশ করলে যে, কোনো খারাপ খবর পেয়েছো? রাফিন ভয়ার্ত কণ্ঠে বলে, জি জি বস, সেনাবাহিনীর বিশেষ টিম বিলে নেমেছে, আমাদের এখনই পালাতে হবে। আমরা না পালালে ধ্বংস হয়ে যাব। ডক্টর হ্যান্স হো হো করে হাসতে হাসতে বলে, কি যে বলিস না রাফিন, আমাদের ধ্বংস করবে সেনাবাহিনী। শুন, আমার ল্যাবে যেই প্রবেশ করুক না কেন, 1 সেকেন্ডও জীবিত থাকবে না। আর যদি বোমা মেরে ল্যাব ধ্বংস করতে চায়, তবে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। চারিদিকে ছড়িয়ে পড়বে আমার তৈরি এই নার্ভ গ্যাস। তাহলে বস আপনি পালাবেন না? আমরা কি আমেরিকায় যাব না? না তুই আমেরিকায় যাবি, না তুই যাবি আমার পরীক্ষা করার বিশাল বড় টেস্ট টিউবের ঘরে। মানে বস, আমাকে ওই কাচের তৈরি করে ঢুকতে হবে? হ্যাঁ রে বোকা, তোকে এমন একটা শক্তি আমি দিব যে তোকে আর কেউ দেখতে পাবে না, অদৃশ্য হয়ে থাকবি। সত্যি? এ রাফি, তুই যাবি নাকি? আপনি যেখানে যাবেন বস, আমি সেখানেই যাব। তাহলে চল যাই, শক্তিটা পেলে দারুণ হবে। রাফিন আর রাফি টেস্ট টিউবের বিশাল বড় কাচের ঘরে প্রবেশ করতেই গম গম করে দরজাটা বন্ধ হয়ে যায়। ডক্টর হ্যান্স বিজয়ের হাসি দিয়ে চিৎকার করে বলতে থাকে, ডক্টর লিয়াম আর রোজ, পরীক্ষা শুরু করুন। ডক্টর লিয়াম হাতে থাকা রিমোটের রেড বাটনে ক্লিক করতেই পুরো কাচের টেস্ট টিউবের গাঢ় সবুজ রঙের ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। সাথে ভেতরে থাকা রাফিন আর রাফি গগন ফাটানো কয়েকটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ডক্টর রোজ দুজনকে লুটিয়ে পড়তে দেখে গ্যাস সাপ্লাই বন্ধ করে দিয়ে বলে ওঠে,
ডাক্তার হ্যান্স, আমাদের পরীক্ষা সফল। এই গ্যাস আগের চেয়েও মারাত্মক হয়েছে। 10 সেকেন্ডের বদলে 5 সেকেন্ডেই শেষ ওরা দুজন। নো ডক্টর রোজ, এখনো সফল হয়নি। আমি 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ডেরই একটা জীবন কেড়ে নিতে চাই। কাজ করতে থাকুন, আমি চাই মাত্র 1 সেকেন্ডের হুমকিতে পুরো পৃথিবীর জনগণকে আমার পায়ের কাছে নত করতে। ওকে ডক্টর হ্যান্স, চলো লিয়াম ল্যাবে যাই। তাদের দুজনকে চলে যেতে দেখে ডক্টর হ্যান্স মিটমিটিয়ে হেসে বলে, এটাই তোমাদের শেষ পরীক্ষা লিয়াম আর রোজ। এরপর এই টিউবে তোমাদের চিৎকার শুনবো আমি। প্রস্তুত হয়ে নাও, খুব শীঘ্রই তোমরা হবে আমার শিকার। সাব্বির পুরো ঘটনা আর ডক্টর হ্যান্সের কথা শুনে হোপকে বলে, লোভ কতটা খারাপ দেখলে হোক, নিজের সহকারীদেরও হত্যা করে ফেলতে যাচ্ছে। এটা কথার কথা শুনেছিলাম, কিছু মানুষ আছে যে থালায় খেত, খাওয়া শেষ হয়ে গেলে থালায় ফোঁটা করে দিত। স্যার, চারিদিকে দেখুন কতটা আধুনিক ল্যাব তৈরি করেছে শয়তানগুলো। এত আধুনিক ল্যাব আমেরিকা, রাশিয়া ছাড়া কারোর তৈরির ক্ষমতা নেই। তোমার এই মাছির সামনে ড্রোন বেশ কার্যকরী হোক। পুরো ল্যাবের চারপাশে চক্কর দিতে থাকো, দেখি কোথায় কি আছে। ততক্ষণে নিহাত, শান আর তামিম উঠে এসেছে। সাব্বিরও ওদের চা খেতে দিয়ে সব ঘটনা খুলে বলে। শান সবটা শুনে ভাবার্ত কণ্ঠে বলে, স্যার, তাহলে আমরা ওর ভেতর প্রবেশ করব কোন সাহসে? যদি হোপ স্যারের হেলমেট ভালোভাবে কাজ না করে? হা 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 হা, শায়ান, তুমি আমাকে অপমান করলে। তবে সমস্যা নেই, তুমি নির্ভয়ে ওই ল্যাবে থাকতে পারবে, তোমার কিচ্ছু হবে না। কিছু হয়ে গেলেও আমি তোমায় ধরতে পারবো না, কেননা ওখানে ঢুকলেই মৃত্যু 98% নিশ্চিত। না সাইন, এমনটা কখনোই হবে না। এখন চুপচাপ চা খাও, আমার অত চিন্তা না করলেও হবে। আমি এখনো জীবিত আছি। সরি স্যার। সরি বলে কিছু নেই, তুমি নবীন লেফটেন্যান্ট। তবে এটা মনে রাখবে, অতিরিক্ত কিছু ভেবে বসে থাকবে না। তোমার মাঝে আমি ওভার থিঙ্কিং দেখছি, যা সত্যি ভালো নয়। শান চুপচাপ বসে থাকে। সাব্বিরও আর কোনো কথা না বাড়িয়ে হোপকে বলে, হোপ, আমাদের আরও কয়েকটা নজরে রাখতে হবে। ওরা আর কি কি করতে পারে দেখতে হবে। আমি দেখছি স্যার, আপনি রেস্ট নিন রুমে গিয়ে। সাব্বির রেস্টের কথা শুনতেই মনে পড়ে মেহরিনের কথা। মুহূর্তেই বুকটা চিনচিন করে ওঠে। টিপ টিপ পায়ে নিজের কেবিনে গিয়ে দরজা লক করে ফোনটা সুইচ অন করতেই দেখতে পাই মেহরিনের অনেকগুলো কল। সাব্বির সঙ্গে সঙ্গে কল ব্যাক করতে মেহরিন রিসিভ করে, নিশ্চুপ থাকে। সাব্বির মিটিমিটি হেসে নিজেই কথা বলতে শুরু করে। এই যে আমার প্রিয়তমা স্ত্রী, এভাবে কল রিসিভ করে চুপ রয়েছে যে? কথা নেই তোমার সাথে। তাহলে কলটা রেখে দিলাম। কথা না বললে শুধু শুধু ফোন দিয়ে লাভ কি বলো? আমাকে রাগিয়ে দিও না ক্যাপ্টেন, আমি রেগে গেলে সত্যি বলছি 1 ঘন্টার মধ্যে তোমাকে বাসায় আসতে বাধ্য করব। আমি জানি আমার স্ত্রী একটা কখনোই করবে না। সে বুঝদার, সে বোঝে আমি দেশের ভালোর জন্যই মিশন এসেছি। থাম, আর পাম দিতে হবে না। আমার ভালোবাসা দেখেছো, কিন্তু ভালোবাসা আদায় করে নিতে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমি দেখোনি। আমি দেখতেও চাই না। আমি সব সময় চাই আমার স্ত্রী যেন হাসি খুশি আর কোমল হৃদয়ের মেয়ে হয়ে থাকে। হঠাৎ কয়েক মিনিটের নীরবতা। সাব্বির এ পাশ থেকে ফোঁস করে মেহরিনে নেওয়া শ্বাস শুনতে থাকে। এমন সময় সাব্বিরকে চমকিত করে মেহরিন অত্যন্ত কোমল কণ্ঠে বলে ওঠে, এই শোনো। বলো প্রিয়তমা। বাসায় কবে আসবে বলো না। কি জাদু করেছো আমায় তুমি। গত রাতে আমি একটুও ঘুমোতে পারিনি, শুধু ছটপট করেছি এপাশ ওপাশ। বুঝেছি জনাবা, তবে আমি নিরুপায়। তবে শুনুন মিসেস সাব্বির, আমার মিশন আজ বা কালকে শেষ হয়ে যাবে। আর আমি ফিরবো 4 দিন পরে। তুমি চিন্তা করো না প্লিজ। ঠিক আছে, খেয়েছো কিছু? হ্যাঁ, 4 বিস্কুট খেয়েছি। ফেরিতে এখনো রান্না শুরু করেনি। মা কি রান্না করেছে? না, মা বাবার শরীর খারাপ, সামান্য জ্বর এসেছে, তাই তাদের শুয়ে থাকতে বলে আমি নাস্তা বানাতে এসেছি। কি বলো আমার প্রিয়তমা, নাস্তা বানাতে পারো তুমি? কেন পারবো না জানাব, আমি বাসায় রোজ বাবা মাকে নাস্তা বানিয়ে খাওয়াতাম, এখন শ্বশুর শাশুড়ি আর বদ হাজবেন্ডকে বানিয়ে খাওয়াবো। কিন্তু এই হাজবেন্ড তো বহু দূরে। সে বাসায় আসলে খাওয়াবো। এখন ফোন রাখো জনাব, বাবা মাকে খেতে দিয়ে নিজেও খাবো। আমার তো আর তোমার মতো 4 বিস্কিটে পেট ভরবে না। টাটা, বাই বাই। জানো।
ফোনটা কেটে যায়। সাব্বিরও মোবাইলটা সুইচ অফ করে ডেকের ওপর আসতেই নিহাত বলে, স্যার আপনি কি কারোর সাথে কথা বললেন? কেন নিহাদ? না এমনি, এই তামিমার সায়ান ফিসফিস করেছিল আপনি নাকি বউ পাগল হয়ে গিয়েছেন, সুযোগ পেলেই ফোন করেছেন আমাদের ম্যাডামকে। সাব্বির কড়া চোখে শায়ান আর তামিমের দিকে তাকিয়ে নিহাতকে কোমল কণ্ঠে বলে, নিহাদ, বিবাহ একটি পবিত্র সম্পর্ক, আর নেককার স্ত্রী হলো পুরুষের অর্ধেক পূর্ণতা। স্ত্রীকে রেখে দদরা থাকলে নিজেকে অসম্পূর্ণ মনে হয়। আগেই এই অসম্পূর্ণতা অনুভব করিনি, এখন না করে পারছি না, তাই তাকে একটু সময় দিচ্ছি। তোমরা বিবাহ করলে তোমরাও দিবে, এতে বউ পাগল হওয়ার কোনো কিছু নেই। জি স্যার আমি বুঝেছি, কিন্তু এই সায়ন আর তামিম। নিহাতকে বাকিটা বলতে না দিয়ে সাব্বির বলে, ওরা কি বললো তাতে কিছু যায় আসে না আমার, ওরা ছোট, এমন প্রশ্ন ওকে দিবেই। যাই হোক, চা শেষ করনি কেন? ওটা শেষ করে কিচেনে কে কাজ করছে তাকে তাড়া দাও। লুচি আর আলুর দম খাবো, সাথে ডিম অমলেট। নির্বিকার ভঙ্গিতে চেয়ে আছে ডক্টর হ্যান্স রাফিন আর রাফির প্রাণহীন দেহের দিকে। চোখে মুখে বিজয়ের হাসি। ডক্টর লিয়াম আর রোজ দূর থেকে কটমট চোখে হ্যান্সের দিকে খানিকক্ষণ চেয়ে থাকে, একে অপরকে ফিসফিস করে বলে, রোজ তুমি কি অদূর ভবিষ্যৎ দেখতে পাচ্ছ? আমাদের কি পরিণাম হতে পারে সামনে? কিছুটা আন্দাজ করেছি লিয়াম, আমাদের কেউ চলে বলে কৌশলে ডাক্তার হ্যান্স টেস্ট টিউব হত্যা করবে। আমাদের বাঁচতে চাইলে এই মুহূর্তে ডাক্তার হ্যান্সের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে যেতে হবে এই ঘাঁটি থেকে। আমি শুনেছি রাফিনকে বলতে বিলে সেনাবাহিনীর বহর এসেছে, তাদের সাহায্য নিলেই আমরা জীবিত থাকব। হ্যাঁ, এটাই হবে সঠিক পদক্ষেপ। আমরা বিনা কারণে দুবের বসে শত শত নিরপরাধ লোককে হত্যা করেছি। আমাদের মনে পশু ভর করেছিল, তবে আর নয়। আজও এই হ্যান্স ঘুমালে পালিয়ে যাব। হ্যাঁ, আমাদের পালাতেই হবে। কতগুলো বছর লোভে পড়ে নিজের স্ত্রী সন্তান ছেড়ে এখানে রয়েছি আমরা। চলো, এই খারাপ কাজ থেকে আমরা বেরিয়ে যাই। ডক্টর লিয়াম আর রোজ একে অপরকে আলিঙ্গন করে সম্মতি জানায়। এদিকে ডক্টর হ্যান্স এমন মনে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছিলেন। এমন সময় তার ফোন বেজে ওঠে। কল্পনা থেকে বেরিয়ে এসে তিনি ফোনটা তুলতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, পিয়ার পলের গম্ভীর কণ্ঠ। ডাক্তার হ্যান্স, পিয়ারে পল বলছি। জি বস বলুন। আরে, আজ আমাদের মহান বিজ্ঞানীর কি হলো? আমায় বস বলে ডাকছে। সে যাই হোক, হ্যান্স, আমি বাংলাদেশে পৌঁছে গিয়েছি। আজ রাতেই আমি পৌঁছে যাব তোমার ল্যাবে। এয়ারপোর্টে রাফিন আর রাফিকে পাঠিয়ে দিও। রাফিন আর রাফির নামটা শুনতে চমকে ওঠে ডক্টর হ্যান্স, আর চোখে টেস্ট টিউবের ফ্লোরে নিস্তেজ দুটো দেহের দিকে তাকিয়ে মুচকি হাসে। গম্ভীর কণ্ঠে বলেন, সরি বস, প্যারে পল, রাফিন আর রাফি আমাদের সাথে বেইমানি করেছিল, যার কারণে ওকে আমরা হত্যা করে ফেলেছি। পিয়ারে পল বেশ ক্ষুব্ধ হন মনে মনে, তবে ডক্টর হ্যান্সকে তা বুঝতে না দিয়ে বলেন, নো প্রবলেম হ্যান্স, আমি আর জনাথন ঠিক সময় পৌঁছে যাব। তুমি রেডি থেকো, অনেকদিন পর আসছি। আমার উদ্দেশ্য সফল হলে তোমায় বহু দূরে গিয়ে দিব। আপনার অপেক্ষা রইলাম বস, পিয়ারে পল। কলটা কেটে দিয়ে পিয়ারে পল রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জনাথনকে বলে, জনাথন, ডাক্তার হ্যান্স নরপশুতে পরিণত হয়েছে। আমার মনে হচ্ছে রাফিন আর রাফির ওপর নিজের নার্ভ গ্যাস পরীক্ষা করে হত্যা করে ফেলেছে। তা হতে দিব না জনাথন, জলদি ছুটতে হবে আমাদের, এখনো বহু পথ বাকি। পিয়ারে পলের সাথে কথা বলা শেষ করে ডক্টর হ্যান্স কাছের টেস্ট টিউবের ঘরের মাঝে থেকে গ্যাসগুলো লাইফ লাইনের মাধ্যমে বের করে দিয়ে দ্রুত দেহ দুটো শরীরে ফেলে হাত ছাড়ে। ডক্টর লিয়াম চোখে মুখে চাপা ক্ষোভ নিয়ে দৌড়ে এসে দাঁড়ায় ডক্টর হ্যান্সের সামনে। তোমাকে এখানে কাজের বিনিময়ে বেতন দেওয়া হয় লিয়াম, ল্যাবে সারাদিন বসে থাকার জন্য তোমায় আনা হয়নি। জলদি রোজকে নিয়ে টেস্ট টিউব পরীক্ষা করে ভিতরে টেবিল চেয়ার নিয়ে ডাইনিং টেবিল সাজাও। পিয়ারে পল আসছেন, আমরা সবাই একসাথে ওর ভিতর ডিনার করব। কি বলছেন ডাক্তার এগুলো? এটা তো মারাত্মক ঘর, আর আপনি বলছেন এর মাঝে আপনি ডিনার করবেন? জাস্ট চুপ লিয়াম, তোমাকে যা হুকুম করেছি তাই করো, নয়তো পরিণাম ভালো হবে না। সরি বস, আমি এক্ষুনি পরিষ্কার করছি। এই রোজ, কোথায় গেলে? জলদি এসো, পরিষ্কার করতে আমায় হেল্প করো। ডক্টর রোজ এগিয়ে এসে
হাতে হাত লাগায়। ডক্টর হ্যান্সও কাজে লেগে পড়ে। নতুনভাবে টেস্ট টিউবের ট্যাঙ্কে নার্ভ গ্যাস লোড করতে থাকে, যা চোখ এড়ায় না লিয়াম আর রোজের। দুজনের চেহারাতেই ভয়। এদিকে ফেরির ওপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা সাব্বির, ডক্টর হ্যান্স, লিয়াম আর রোজ সবার কথাই শুনতে পায়। এমন সময় পাশ থেকে নিহাত বলে ওঠে, স্যার, আমার ডাক্তার লিয়াম আর রোজকে বাঁচাতে হবে। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। জি স্যার, দেখুন তাদের চেহারায় কতটা ভয়ের ছাপ ফুটে উঠেছে। সবারই মৃত্যুর ভয় আছে। নিহাদ আর তামিম, লিয়াম আর রোজের মৃত্যুর ভয় মনে ঢুকে গিয়েছে, যার কারণে ওদের মনে হচ্ছে ওরা ভুল করছে। আর মৃত্যুর ভয় তখনই ঢুকেছে যখন বুঝেছে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ওদের শাস্তি ওই গ্যাসের ভেতরেই মৃত্যু। আমরা চাইলেই তো এখনই ওদের উপর আক্রমণ করতে পারি স্যার। সবগুলো ব্যস্ত আছে, এটাই দারুণ সুযোগ। তুমি মন দিয়ে ওদের মুভমেন্ট দেখোনি সায়েন। একটু আগেই হ্যান্স বলছে পিয়ারে, পল বস আর জনথন আসছে। এখনই আক্রমণ করলে আসল শত্রু যে পালিয়ে যাবে। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে ওদের। যখন ওই আসবে তখনই আক্রমণ। হা 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 স্যার, সায়ান এখনও লেফটেন্যান্ট পদের জন্য উপযুক্ত হয়নি। ছেলেটা ভীষণ উচ্ছৃঙ্খল, মাথা না খাটিয়ে বকবক করলে দেখতেই পেল, সাথে শুনতেও পেল যে ডক্টর হ্যাশ সবাইকে নিয়ে টেস্ট টিউবে ডিনার করবে, যেখানে একটু আগেই সেই দুইজনকে হত্যা করেছে। এটার মানে সে চারজনকে নিয়ে ওর ভিতরে ঢুকলেও সবার অগোচরে ওর ভিতর থেকেই বেরিয়ে শেষ করে ফেলবে বাকিদের। শায়ন লজ্জায় মাথা নিচু করে ফেলে। সাব্বির শায়নের কাঁধে হাত রেখে বলে, লজ্জা পাওয়ার কিছু নেই সায়েন, হব সত্যিই বলছে। তোমার আরও কঠোর প্রশিক্ষণ দরকার। তুমি একা না নিহাত, তামিমেরও প্রশিক্ষণ প্রয়োজন। নিজেদের সব সময় কুল রাখতে হবে, উত্তেজিত হওয়া চলবে না। জি স্যার। দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর গড়ি সন্ধ্যা হয়ে যায়। সাব্বির, হোপ, শায়ন, নিহাত, তামিম ঠাই বসে দেখছে ড্রোনের ফুটেজ। এমন সময় তামিম বলে ওঠে, স্যার, পাড়ের দিকে তাকিয়ে দেখুন, দুজন লোক মুখ লুকিয়ে চলে যাচ্ছে। সাব্বির সেদিকে তাকিয়ে মুচকি হাসে, কেননা ওদের শরীরের গঠনই বলে দিচ্ছে ওরা বিদেশি। সাব্বির নিহাদের হাতে আরও একটা ড্রোন তুলে দিয়ে বলে, নিহাদ, এটা ওদের পিছনে লাগিয়ে দাও, দেখি ওরা কোন দিক দিয়ে ঘাটিতে প্রবেশ করে। ডক্টর হ্যান্স অধীর আগ্রহে বসে আছে কখন ল্যাবে আসবে পিয়ারে, পল আর জনাথন। এমন সময় ছুটে আসে ডক্টর লিয়াম। ডক্টর হ্যান্স সরু চোখে ওর দিকে তাকিয়ে বলে, কিছু বলবে লিয়াম? স্যার, সিসি ক্যামেরায় দেখলাম পিয়ারে, পল আর জনাথন এসে গিয়েছে। আমাদের যেতে হবে তাদের রিসিভ করতে। চলে এগো। ডক্টর হ্যান্স ল্যাব থেকে বের হয়ে হাতে টর্চ লাইট গোরস্থানের মাঝে থাকলেও তার বিন্দুমাত্র ভয় নেই। এমন সময় পিয়ারে, পল আর তার ডান হাত তাদের সামনে গিয়ে দাঁড়াতেই ডক্টর হ্যান্স হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে, আসুন বস। পিয়ারে, পল এসো। জনাথন, আমাদের স্বাগতম আমার ল্যাবে। পেয়ে যাবেন জনাথন। বস, পিয়ারে, পল আপনি কিছু বলুন। জনাথনের কথাই আমার কথা হ্যান্স, চলো ভেতরে যাই। বহুপথ পেরিয়ে এসেছি, খুবা পেয়ে গিয়েছে আমার। ডক্টর হ্যান্স পিয়ারে, পলকে নিয়ে আন্ডারগ্রাউন্ড টানেলের সিঁড়ি বেয়ে প্রবেশ করে ল্যাবে। পিয়ারে, পল চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে গিয়ে দাঁড়ায় বিশাল বড় কাচের টেস্ট টিউবের সামনে। খুঁটিয়ে খুঁটিয়ে টেস্ট টিউব দেখে ওর মাঝে প্রবেশ করে ডাইনিং টেবিলে গিয়ে বসে পেছন পেছন জনাথন ও ডক্টর হ্যান্সও। এমন সময় ডক্টর রোজ কিচেন থেকে বিভিন্ন পদের খাবার নিয়ে এসে টেবিলের ওপর রাখতে গিয়ে শরীরটা গুলিয়ে ওঠে। একটু আগে যেখানে লাশ পড়েছিল সেখানে কিনা ডিনার করতে হবে ওদের। পিয়ারে, পল প্লেটে খাবার নিয়ে খেতে খেতে লিয়াম আর রোজকেও খেতে বসতে বলে। তারা নিরুপায় হয়ে বসতেই পিয়ারে, পল বলে ওঠে, হ্যান্স, এই বিশাল বড় টেস্ট টিউবের কথা তো আমায় বলনি। বস, এটা বানিয়েছি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেলে যেন নিজেরা সেফ থাকতে পারি গ্যাস থেকে। আর ল্যাবে প্রচুর গ্যাসের গন্ধ, খেতে পারতেন না, তাই এই টিউবটাকে ডাইনিং টেবিল বানিয়ে ফেলেছি। সাবাস হ্যান্স, তোমার বুদ্ধিমান সিদ্ধান্তে আমি খুশি। কথা বলার সময় আরও পাবেন বস। এখন খাবারটা খেয়ে নিন। আমাদের বিজ্ঞানী ডক্টর রোজ অনেক ভালো রাঁধুনি। খাওয়া দাওয়া শেষ করে বিয়ারের ক্যান হাতে নিতেই 5 জন বসে আছে টেস্ট টিউবের ভিতরে। হঠাৎ ডক্টর হ্যান্স পিয়ারে, পলকে বলে, বস, আমাকে বাথরুমে যেতে হবে, আপনারা ড্রিঙ্কস করুন, আমি এক্ষুনি আসছি। আধমাতাল হয়ে যাওয়া
পিয়ারে পল ইশারে হ্যাঁ সূচক জবাব দিতেই তড়িৎ গতিতে টেস্ট টিউবের মাঝ থেকে বের হয়েই ডক্টর হ্যান্ড পকেট থেকে রিমোট বের করে রেড বাটনে ক্লিক করে। অমনি ঠাস করে টিউবের দরজা বন্ধ হয়ে যায়। সাথে পুরো ল্যাব কেঁপে ওঠে ডক্টর হ্যান্সের বিকট হাসিতে। ততক্ষণে হুঁশ ফিরে এসেছে লিয়াম আর রোজের। ওরা লাথি দিতে শুরু করেছে কাচের দেওয়ালে। পিয়ারে পল অগ্নি চক্ষুতে হ্যান্সের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে, হ্যান্স, তুমি কি করতে যাচ্ছ? জলি টিউবের দরজা খুলে দাও, নয়তো। বাকিটা বলার আগে হ্যান্ড সবুজ বাটনে ক্লিক করে। অমনি অ্যাসিড হাওয়ার মতো পুরো টিউবে সবুজ ধোঁয়া ভরে ওঠে। টানা 10 সেকেন্ড ডাঙ্গার উপর লাফানো মাছের মতো ছটফট করতে করতে থেমে যায় 4টা মানুষ। ডক্টর হ্যান্স বিদ্রুপ হেসে বলে, এদিকে সাপিরা দেরি করেনি। দ্রুত শায়ান, তামিম, নিহাত সহ সকল সৈন্য দলকে নিয়ে ঘিরে ফেলেছে ল্যাবে প্রবেশ করার গোপন ট্যানেল। সাব্বির নিজের মাথায় হোপের তৈরি হেলমেট পরে নিয়ে ভালোভাবে চেক করে আল্লাহর নাম নিয়ে ট্যানেলের সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। একে একে 10টা সিঁড়ি নামার পর দৃশ্যমান হয় মাটির নিচের গোপন ল্যাব। সাব্বির অবাক চাহনিতে চারিদিকে দেখতে থাকে কংক্রিটের দেওয়াল, তার উপর রাসায়নিক সতর্কতার হলুদ সাইন। ধীর পায়ে সামনে এগিয়ে যেতেই দেখতে পাই একসঙ্গে কয়েকটা কাচের ট্যাঙ্ক। ট্যাঙ্কের ভেতরে অদ্ভুত সব সবুজ নীল তরল। সাব্বির বুঝে ফেলে এর ভেতরেই গ্যাস তৈরি হয়। আর একটু এগিয়ে যেতেই পুরো ল্যাব পিপ পিপ শব্দে কম্পিত হয়। সঙ্গে সঙ্গে ডক্টর হ্যান্স সজাগ দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই হেলমেট পরিহিত সাব্বিরকে দেখতে পেয়ে হো হো করে হেসে ওঠে। সাব্বির নিশ্চুপ দাঁতে দাঁত চেপে চেয়ে থাকে হ্যান্সের দিকে। তাহলে তুই সেই ক্যাপ্টেন সাব্বির যার কিনা অকত ভয়। ঠিক ধরেছি। ডক্টর হ্যান্স সবসময় সঠিকটাই অনুমান করে, আর আমার ল্যাবে যে একবার প্রবেশ করে তার মৃত্যু নিশ্চিত। তাই বুঝি? আমাকে পিয়ার পল পাসনি যে বোকা ভেবে টেস্ট টিউব এর মাঝে নিবি। আমি ক্যাপ্টেন সাব্বির। যদি বাঁচতে চাস তবে 2 হাত তুলে মাটিতে শুয়ে পড়। সরি ক্যাপ্টেন, আমি দুনিয়ার রাজা হতে চাই। সেখানে তোর মতো চুনোপুটির কাছে আমি হার মানব? নো নেভার। কথাটা বলে হ্যান্স পকেট থেকে রিমোট বের করতে নিবে, তার আগেই গর্জন করে ওঠে সাব্বিরের রিভলভার। পরপর 3 রাউন্ড গুলি করে সাব্বির সবগুলো ডক্টর হ্যান্সের মাথায় গড়িয়ে দেয়। আরও 2 রাউন্ড গুলি করে সাব্বির এগিয়ে গিয়ে ডক্টর হ্যান্সের নাকের সামনে হাত দিয়ে মৃত্যু নিশ্চিত করে ব্লুটুথ ফোনে হোপকে বলে, হোপ, ভেতরে চলে এসো। এই বুড়ো বিজ্ঞান খতম। এত ইজিলি একে খতম করে দিব ভাবতেই পারিনি। এক একে হোপ, শায়ান, নিহাত, তামিম আর সৈন্যদল প্রবেশ করে সাব্বির হোপকে সাজিয়ে রাখা শয়ে শয়ে কম্পিউটার সার্ভার আর মনিটরের রাসায়নিক ফর্মুলাগুলো দেখিয়ে বলে, হোপ, এগুলো আমি বুঝি না। তোমার পরিচিতি কেউ থাকলো এগুলো জলদি ধ্বংস করে ফেলো। আর সায়ান হ্যান্স এর হাতে থাকা রিমোট এর সবুজ বাটনে ক্লিক করো। ভেতরে থাকা দেহগুলোকে বের করতে হবে। হোপ খানিকক্ষণ ওর বন্ধুদের সাথে কথা বলে সাব্বিরের দিকে তাকিয়ে বলে, স্যার, এগুলোই হাত দেওয়া উচিত হবে না। এই ল্যাবকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করো। আমার সায়েন্টিস্ট বন্ধু পুরো পোর্ট নিয়ে বাংলাদেশে আসবে এই ক্লাসগুলো বিক্রিয়া ঘটিয়ে ধ্বংস করতে। ওদের কি বিশ্বাস করা যাবে হোপ? শতভাগ স্যার, ওদের সঙ্গেই আমার বেড়ে ওঠা। তাছাড়া আর্মিরা তো থাকবেই, কোনো টেনশন নেই স্যার। তাহলে তোমারই কথাই রইল, চলো বেরি। এখানে আর বেশিক্ষণ থাকলে সেন্সলেস হয়ে যাব আমি। তামিম, চলো তোমরাই বের হও। আর হোপ, তুমি সবগুলো দেহ বের করে চারপাশ পরিষ্কার করে টানেলের মেইন গেট এ তালা ঝুলিয়ে দিয়ে ফেরিতে এসো। আমি গেলাম। ওকে স্যার। সাব্বির দ্রুত ফিরে আসে ফেরিতে। বিলের স্বচ্ছ অক্সিজেন আর বাতাসে প্রাণ ভরে শ্বাস নিয়ে সাব্বির শায়ানকে বলে, তাহলে সায়ান, মিশন কমপ্লিট। এখন তোমাদের যেতে হবে বান্দরবন কঠিন ট্রেনিংয়ের জন্য। আমি প্রস্তুত স্যার। হোপ, আসলে আমরা বের হব এখান থেকে। একটু পরে হেলিকপ্টার আসবে। আমি হেডকোয়ার্টারে কথা বলে নিচ্ছি। সাব্বির ফোন বের করে কল দেয় নেহাকে। স্যার বলুন। মিশন কমপ্লিট নেহা। হাসাইগিরি বিলের রাস্তায় হেলিকপ্টার পাঠিয়ে দাও। এই ক্লান্ত শরীরে আর বাস জার্নি করতে পারবো না। এক্ষুনি ব্যবস্থা করছি স্যার। কথা বলা শেষ করে সাব্বির বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ মাথা ও মাথা খানিকক্ষণ সাঁতার কেটে ফেরিতে উঠে বসে। তামিমকে বলে,
কি হলো তামিম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড রুম থেকে বের হয়ে এলে গোসল করবে না? বিলের এই স্বচ্ছ আর পরিষ্কার পানিতে গোসল করে শরীরটা জড়িয়ে না। সায়ন, নিহাত, তোমরাও লাফিয়ে পড়ো। সাব্বিরে বলতে দেরি, ওদের লাফ দিতে দেরি হয়নি। আধা ঘন্টা হিমশীতল পানিতে গোসল করে সবাই ডেকে বসে নাস্তা করছে। এমন সময় হোপের আগমন। স্যার, কাজ শেষ, লাশগুলো বের করে পরিষ্কার করে ফেলেছি। গুড। বম্ব স্কোয়াডের লোক এসেছে, ওদের দিয়ে চারিদিকে পুঁতে রাখা বম খুঁজে বের করতে বলো। আমরা চলে যাব একটু পরে। ট্যানেল গেট লক করে দিয়েছি, সাথে ডক্টর হায়ার্সের কম্পিউটার চেক করে দেখেছি। মাইনের নকশা যেসব রিমোট দিয়ে কন্ট্রোল করতো, আর ট্যানেল দিয়ে বের হওয়ার সময় ট্যানেলের মাটি ফুটো করে দুটি বিশাল পাইপ দেখলাম, যা দিয়ে টেস্ট টিউবের গ্যাসগুলো পরিবেশে ছড়িয়ে দিয়েছিল সে। আর ভয় নেই, শয়তান ও শয়তানের লীলা দুজনে খতম। যাও, বিলের ঠান্ডা পানিতে গোসল করে এসো, আমরা বের হব। খানিকক্ষণ পর হেলিকপ্টার ল্যান্ড করে। সাব্বির পুরো কেস বগুড়া ক্যান্টনমেন্টের জিওসির কাছে হস্তান্তর করে টিম নিয়ে হেলিকপ্টারে উঠে বসে। স্যার, তাহলে মিশন শেষ হলো, আমরা তবে ঘরে ফিরবো? না, তোমরা 3 জন ঘরে ফিরবে না, বরং চট্টগ্রাম চলে যাবে ট্রেনিংয়ে। তোমাদের আরও কঠোর ট্রেনিং প্রয়োজন। আর নিহাদ, তোমার স্নাইপার রিভলভার চালানোর দক্ষতা এ বিষয়ে দেখতেও পেলাম না, তবে সামনে মিশনে আশা করি দেখব। আমি সবসময় প্রস্তুত স্যার, দেশের হয়ে কাজ করতে। সাব্বির চোখটা বন্ধ করে ফেলে। শরীর ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে, সারারাত জাগা। শরীর কতক্ষণ আর চলে। নাস্তার টেবিলে বসে আছে রাশিদ সাহেব, রাহেলা বেগম। তাদের শরীর এখন মোটামুটি ভালো, জ্বর নেই, তবে শরীরে ব্যথা। মেহরিন কিচেন থেকে লুচি আর আলুর দম ভেজে নিয়ে এসে তাদের পাশে রেখে নিজেও বসে বলে, আজ আর রুটি করলাম না বাবা মা, তোমাদের জন্য লুচি বানিয়ে আনলাম, এটাই আজকে নাস্তা। ভালো করেছিস মা, মুখটা তেতো হয়ে গিয়েছে। লুচি আর আলুর দম পুরো জমে যাবে। পেট তো চর্বির ভাগাড়ে পরিণত হয়েছে। যাই হোক, বৌমা বানিয়েছে বলে আজ কিছু বলছি না। আমার মন কেন যেন ছটফট করছে। ছেলেটা বুঝি এই এলো। রাহেলা বেগমের কথা শেষ হতে না হতেই দরজায় কলিং বেল বেজে ওঠে। মেহরিন সবাইকে অবাক করে দিয়ে এক দৌড়ে ছুটে গিয়ে দরজা খুলে দিতেই সাব্বির জাপটে ধরে মেহরিনকে নিজের বুকের মাঝে। ও নিজেও পরম মমতায় স্বামীকে 4 হাতে পায়ে জড়িয়ে ধরে অগণিতিক চুমু দিতে থাকে। এমন সময় ডাইনিং টেবিল থেকে রাশিদ সাহেব বলে ওঠেন, মা মেহরিন, আর চুমু দিস না মা, এখানে আমরা বুড়ো বুড়ি বসে আছি, সিসি ক্যামেরায় যেসব দেখা গেল। শ্বশুরের কথায় মেহরিন এক ঝটকায় সাব্বিরকে ছেড়ে দিয়ে এক দৌড়ে দোতলায় নিজের রুমে ঢুকে যায়। সাব্বিরও লাজুক হেসে ডাইনিং টেবিলের সামনে আসে। অমনি রাহেলা বেগম বলেন, তোদের বোঝা বড়ই মুশকিল রে বাবা। বিয়েই করতে চাইছিলি না, এখন বাসায় আসতে না আসতেই বৌমাকে জড়িয়ে ধরছিস। বলি, এতই যখন ভালোবাসা তখন বউকে রেখে গিয়েছিলি কেন? তুমি চুপ করো রাহেলা, আমিও আমার ছেলের মতোই ছিলাম যুবক বয়সে। মনে নেই তোমায় কত চুমু দিয়েছি? সাবির বা লুচির প্লেট আর আলুর দমগুলো নিয়ে রুমে যা। পাগলিটা লজ্জা পেয়েছে, আজ হয়তো রুম থেকে বের হবে না। ওকে বলিস আমরা বুড়ো বুড়ি ঘুমাতে যাব। আচ্ছা বাবা, আমি রুমে গেলাম, ভীষণ ক্লান্ত। সাব্বির টিপ টিপ পায়ে নিজের রুমের সামনে এসে দরজায় নক করে। মেহরিন দরজা একটু ফাঁক করে সাব্বিরকে দেখে দরজাটা খুলে বলে, এই, মা বাবা কিছু বললো? হ্যাঁ বললো, বউকে লুচি আর দম খাইয়ে মন মতো আদর করতে। তারা কাবাবে হাড্ডি হবে না, তাই ঘুরতে যাচ্ছেন। কচুর আদর লাগবে না আমার, ওসব আদর। তাড়াহুড়োই বাসরাত তো শেষ করতে পারিনি জানো। এখন তোমার আব্বা আমায় লম্বা ছুরি দিয়েছেন, মন মতো আদর করে তার 3 মাস। চলো ভেতরে যাই, অনেক কথা, অনেক আদর করা বাকি। সাব্বির মেহরিনকে রুমের মাঝে নিয়ে এসে হাতে থাকা প্লেট আর বাটি বিছানায় রেখে পরম আদরে মেহরিনকে বুকের মাঝে টেনে নিয়ে লাল টুকটুকে ঠোঁট জয় ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, এই 5 দিন আমি অনেক মিস করেছি তোমায়। শোনো, আমি বুঝেছি বিয়ের পর ছেলেরা কেন এত ঘরমুখ হয়। ভালোবাসা জানা, সবই ভালোবাসার টান। আপনাকে ছাড়া আমি একটা দিনও ঘুমোতে পারিনি, অথচ বিয়ের আগে 22টা বছর খুব আরামে ঘুমিয়েছি একটা বিছানায়।
কথা পরে হবে প্রিয়তমা, এখন বিছানায় তোমাকে খাইয়ে দিই। সাব্বির মেহরিনের হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসে নিজ হাতে খাইয়ে দিতে থাকে। মেহরিনও স্বামীর হাতে মজা করে খেয়ে নেয়। খাওয়া শেষে সাব্বির ফ্রেশ হয়ে বিছানায় বসতে মেহরিন সাব্বিরের কোলের মাঝে বসে। সাব্বির নিজেও দু হাতে স্ত্রীর কোমর জড়িয়ে ঘন কালো চুলের মাঝে নাক ডুবিয়ে দিয়ে শিহরিত কণ্ঠে বলে, বউ, তোমাকে খুব আদর করতে ইচ্ছা করছে। মেহরিন সাব্বিরের এমন স্পর্শে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি তোমার স্ত্রী জনাব, আমিও তোমার আদর পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাব্বির গ্রিন সিগন্যাল পেয়েই মেহরিনকে নিয়ে হারিয়ে যায় সুখের সমুদ্রে। 2 বছর পর ডাইনিং টেবিলে 1 বছরের সাফন মেহফিলকে কোলে নিয়ে বসে আছেন রাশিদ সাহেব আর রাহেলা বেগম, আর তাদের 4 জনের দিকে হাসি মুখে চেয়ে আছে মেহরিন আর সাব্বির। ঠিকই ধরেছেন, সাফন মেহফিল সাব্বির আর মেহরিনের যমজ ছেলে। রাশিদ সাহেব আর প্রফেসর নেই। নাতিদের সাথে সময় কাটাতে তিনি অবসর নিয়েছেন। সাব্বির নিজেও আর বেশি দিন বাহিরে থাকে না। ওর প্রমোশন হয়ে গিয়েছে ক্যাপ্টেন থেকে সিক্রেট গোয়েন্দা ইউনিটের প্রধান পদে, অর্থাৎ মেজর জেনারেল পদে। নাতিদের সাথে খেলা করার ছলে রাহেলা বেগম ছেলের দিকে তাকিয়ে দেখেন পলক্ষীন চোখে। চেয়ে আছে মেহরিনের দিকে, যে দেখে তিনি মিটিমিটি হেসে বলেন, মা মেহরিন, আমরা আছি নাতিকে নিয়ে, তুই বরং আমার ছেলেটাকে সময় দে। দেখ কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে তোর দিকে। শাশুড়ির কথায় লজ্জা পায় মেহরিন, তবে সাব্বির ওকে অবাক করে দিয়ে কোলে তুলে নিয়ে ওর মাকে বলে, ধন্যবাদ আম্মু বোঝার জন্য। তোমার বৌমা আমার কিচ্ছু বাহিনীর দুনিয়ার আগমনের পর আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে, যে চোখ ফেরাতেই পারছে না। কি গো বউ, তুমি কি বলো? মেহরিন রাগী চোখে সাব্বিরের দিকে তাকিয়ে থাকলো। 2 হাতে ঠিকই স্বামীর গলা জড়িয়ে ধরে রেখেছে। সাব্বির আর দেরি না করে মেহরিনকে নিয়ে সিঁড়ি পেয়ে রুমের দিকে এগিয়ে যেতে যেতে ফিস ফিস করে বলে, প্রিয়তমা, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। সারাদিন খোঁজ থাকে না, আর বিকেল হলেই চলে আসো বাবা হতে। বলি ঢং করবে না, ছাড়ো আমায়। সাব্বির মুচকি হেসে বলে, মুখে তো ছাড়ো ছাড়ো বলছো, কিন্তু ঠিকই তো আগের চেয়েও বেশি শক্ত করে জড়িয়ে ধরছো আমার গলা। ধরবই তো, দরকার হলে ঝুলে থাকবো তোমার ঘাড়ে, যেন কোনো শাকচুন্নি নজর না দিতে পারে। সাব্বির আলতো করে মেহরিনের কপালে চুমু দিতেই কেঁপে ওঠে, চোখ দুটো বন্ধ করে ফেলে। সাব্বির ঠোঁট দুটো মেহরিনের কানের কাছে নিয়ে গিয়ে আবারও বলে, আমি শুধু তোমার প্রিয়তমা, চিরটা জীবন তোমারই বর। আমিও চাই প্রিয়, আজীবন নয়, তুমি আমায় এইভাবেই আগলে রাখো। ভালোবাসি তোমায় প্রিয়তমা। আমিও ভালোবাসি তোমায় প্রিয়। কথা বলি দুজনে একে অপরের ঠোঁট দই এক করে দেয়। বাকিটা ইতিহাস।